হচ্ছে তাপমাত্রা বাড়লে রোদ বাড়ে, তাপমাত্রা কমলে রোদ কমে পরিবাহীর ক্ষেত্রে, ঠিক আছে? তো তাপমাত্রার উপর রোদের প্রভাব বা রোধের উপর তাপমাত্রার প্রভাব। তো আমরা জানি যে রোদ বাড়লে কেন তাপমাত্রা বাড়ে, ঠিক আছে, বা তাপমাত্রা বাড়লে কেন রোদ বাড়ে, এটা আমরা জানি, ব্যাখ্যা করে পড়িয়েছি, তোমাদের নোটেও লিখে দেওয়া আছে সুন্দর করে, চলতরিত্র নোটে, ঠিক আছে, বা বইতেও লিখে দেওয়া আছে, ছোট করে লিখে দেওয়া আছে, 2 মার্কের জন্য পরীক্ষায় আসে যে তাপমাত্রা বাড়লে কেন রোদ বাড়ে। এখন প্রশ্ন কি রকম পরিমাণ রোদ বাড়ে সেটা একটু দেখি আমরা। আর থিটা ইজ ইকুয়াল টু আর নট ইন্টু 1 প্লাস আলফা থেটা, ঠিক আছে? থেটা মানে হচ্ছে থেটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোদ, আর নট মানে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোদ, আর আলফা হচ্ছে রোধের উষ্ণতা সহগ। 3 মার্কের জন্য পরীক্ষায় প্রশ্ন আসতেও পারে। রোধের উষ্ণতা সহগ, এটার নাম হচ্ছে আলফা, ঠিক আছে? এটার নাম হচ্ছে আলফা, রোধের উষ্ণতা সহগ। একটু বলে নিই, এই রোধের উষ্ণতা সহগটা অর্ধপরিবাহীর ক্ষেত্রে নেগেটিভ হয়, অর্ধপরিবাহীর ক্ষেত্রে নেগেটিভ হয়। পরীক্ষায় নৈর্ব্যক্তিক আকারে আসে যে নিচের কোন মৌলটির ক্ষেত্রে, হ্যাঁ, নিচের কোন মৌলটির ক্ষেত্রে রোধের উষ্ণতা গুণাঙ্ক বা সহগ ঋণাত্মক হয়। তো আমরা সেমিকন্ডাক্টর খুঁজবো, সিলিকন বা হচ্ছে জার্মেনিয়াম, এই টাইপের খুঁজবো, কিন্তু পরীক্ষায় কিন্তু আসে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা নৈর্ব্যক্তিক কিন্তু, ঠিক আছে? ওকে, এইটা তাহলে আমরা থেটা মানে তাহলে কি? আর থেটা হচ্ছে থেটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ, আর আর নট মানে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ। ওকে, আর বুঝতেই পারছো এখানে থেটার মানটা তাহলে কত হচ্ছে? থেটার মানটা হচ্ছে, এখানে দেখো, আলফা ইন্টু থেটা। থেটা বলতে কিন্তু বোঝাচ্ছি যে থেটা, তার মানে এই 0 থেকে থেটা পর্যন্ত পরিবর্তন হয়েছে, 0 থেকে থেটা পর্যন্ত পরিবর্তন হয়েছে, সেটাই কিন্তু এই থেটা, আমরা সবকিছু হিসাব নিকাশ 0-র সাথে মিল রেখে করবো, কিন্তু 0-র সাথে মিল রেখে করে আমরা প্রবলেমগুলো সলভ করব। 0-তে একটা রোধ দেওয়া থাকবে, ঠিক আছে, আর বা 0-তে বের করে নিব আমরা, তারপর হচ্ছে ওই থেটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধটা আমরা বের করে ফেলবো। এখানে সেলসিয়াস, কেলভিন বের করার দরকার নেই, ঠিক আছে? তাপমাত্রা যেহেতু এখানে এই থেটাটা কিন্তু তাপমাত্রার পার্থক্য, এই থেটাটা যেখানে আলফা থেটাটা লিখছি আমরা, এই থেটাটা বেসিক্যালি তাপমাত্রার পার্থক্য, থেটা বিয়োগ 0, থেটা বিয়োগ হচ্ছে 0 সমান সমান হচ্ছে থেটা, তার মানে এটা তাপমাত্রার পার্থক্য, সেটা কেলভিনেও যা সেলসিয়াস স্কেলেও কিন্তু একই। তুমি সেলসিয়াস বা কেলভিন যেটাই করে নাও না কেন, রেজাল্ট কিন্তু আলটিমেটলি একই হবে, কিন্তু এখানে আবার যেন ওই তাপমাত্রার পার্থক্য না বের করে শুধু কেলভিন দিয়ে বসিয়ে দিও না, তাহলে আবার ভুল হয়ে যাবে, ঠিক আছে? এর তাপমাত্রার পার্থক্য কিন্তু এখানে থেটাটা, ডেল থিটা হলে ভালো হতো, আলফা ইন্টু এরকম করে লিখলেই ভালো হয়তো, আর নট ইন্টু 1 প্লাস আলফা ইন্টু ডেল থিটা, তাহলে সুবিধা, তাহলে আমাদের বুঝতে আরো সুবিধা হবে যে ডেল থিটা এটা তাপমাত্রার পার্থক্য, সেলসিয়াস স্কেলেও যা কেলভিন স্কেলেও তা, অবলিক দিলাম ডেল থিটা। ওকে, তাপমাত্রার প্রভাব জানি আমরা। রোধের সূত্রগুলো আছে, এগুলো থেকে প্রশ্ন 2 মার্কের জন্য বেশিরভাগই আসে। রোধের সূত্রাবলী, আর প্রপোর্শনাল টু এল, 1 নাম্বারটা। 2 নাম্বারটা হচ্ছে আর প্রপোর্শনাল টু 1 ভাগ এ। একত্রে কি লিখি আমরা? আর প্রপোর্শনাল টু এল ভাগ এ, অতএব আর ইজ ইকুয়াল টু রো এল ডিভাইড বাই এ। এই রো এটার সংজ্ঞা আসে বা হচ্ছে এটার একক মাত্রা এগুলো আসে। তো রো মানে হচ্ছে আপেক্ষিক রোধ, রো মানে হচ্ছে আপেক্ষিক রোধ। এখান থেকে আমরা সংজ্ঞা দিতে পারবো কোন একটা পদার্থের
বা মৌলের, হ্যাঁ, আপেক্ষিক রোধের কোনো পরিবর্তন হবে না। তুমি কাটো, ছিঁড়ো, যাই করো না কেন, আবার বলছি কাটলে, ছিঁড়লে, ভাঙলে আপেক্ষিক রোধের কিন্তু পরিবর্তন হবে না। যদি বলি সোনার আপেক্ষিক রোধ এত, তামার আপেক্ষিক রোধ এত, তামার আপেক্ষিক রোধ অতই, টোটাল ওইটাই, ওটার আর চেঞ্জ হবে না। কারণটা হচ্ছে সংজ্ঞা থেকে আমরা সেটা শিখে ফেলি, রো ইজ ইকুয়াল টু কত, আর এ ডিভাইড বাই এল, ঠিক আছে, তাই না? তো আমরা যদি বলি যে আর এর মান হচ্ছে 1 মিটার স্কোয়ার আর এল ইজ ইকুয়াল টু 1 মিটার, তাহলে কি পাচ্ছি দেখো তো, তাহলে পাচ্ছি রো ইজ ইকুয়াল টু আর। এটাই কিন্তু আপেক্ষিক রোধ। সুতরাং সংজ্ঞাটা কিন্তু এখানেই আছে, ঠিক আছে, সংজ্ঞাটা কিন্তু এখানেই আছে যে নির্দিষ্ট তাপমাত্রায় এই রোধের সূত্রাবলী কিন্তু সকল ক্ষেত্রেই, এটা কিন্তু অবশ্যই নির্দিষ্ট তাপমাত্রার ক্ষেত্রে প্রযোজ্য, স্থির তাপমাত্রার ক্ষেত্রে তাছাড়া কিন্তু প্রযোজ্য না স্থির তাপমাত্রা। কারণ আমরা আগেই বলে নিয়েছি যে তাপমাত্রা পরিবর্তন হইলেই রোধ পরিবর্তন হয়। সুতরাং স্থির তাপমাত্রায় কিন্তু রোধের সূত্রাবলী প্রযোজ্য। স্থির তাপমাত্রা কিন্তু অবশ্যই হতে হবে স্থির বা নির্দিষ্ট তাপমাত্রা। ওকে, তাহলে এখানে রো ইজ ইকুয়াল টু আর পেলাম। তাহলে কি বলবো, যে নির্দিষ্ট তাপমাত্রায় 1 মিটার স্কোয়ার দৈর্ঘ্য, এবং 1 মিটার দৈর্ঘ্য এবং 1 মিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। কিন্তু এটা কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, জানো তোমরা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিষয়টা চিনো। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোন পরিবাহী রোধকে, পরিবাহী কিন্তু তাকে আপেক্ষিক রোধ বলছি আমরা, ঠিক আছে, কোন পরিবাহী রোধকে আমরা আপেক্ষিক রোধ বলছি এই ক্ষেত্রে আমরা, ঠিক আছে। তো এই তো গেল আমাদের রোধের সূত্রাবলী। এটা দিয়ে অনেক সময় অঙ্ক করা লাগতে পারে, ঠিক আছে। তো আমরা দুইটা জিনিস একটু খেয়াল করব। একটা তার আছে আমার কাছে, সেই তারকেই আমি টেনে বড় করব, অথবা সেই তারকেই আমি টেনে বা চাপ প্রয়োগ করে ছোট করব। আমার কাছে যে তারটা আছে নির্দিষ্ট দৈর্ঘ্যের, মনে করো 1 মিটার দৈর্ঘ্যের একটা তার আমার কাছে আছে, ওইটাকে টানলাম, ওইটাকেই টানলাম, টেনে বড় করলাম, ঠিক আছে, ওইটাকে টেনে বড় করলাম। তাহলে কিন্তু খেয়াল করে দেখো, যখন তুমি একটা তারকে টেনে বড় করছো সেটা এক কথা, আর বললাম যে আমার কাছে 1 মিটার তার আছে, ওই একই রকম, ওই 2 মিটার তার, 2 মিটার তার একই রকমই, বললাম যে ওইটা 1 মিটার তারের জায়গায় 2 মিটার তার নিলাম। আমি তো টেনে দৈর্ঘ্য বৃদ্ধি করি নাই, আমি কিন্তু এখানে টেনে দৈর্ঘ্য বৃদ্ধি করি নাই। 1 মিটার ছিল না, আমি 1 মিটার না 2 মিটার তার, 2 মিটার তার নিব, ওই তারেরই 2 মিটারটা নিচ্ছি, সেটা এক কথা। আর আরেকটা কথা হচ্ছে একটা তার আমার কাছে 1 মিটার আছে, ওইটাকে টেনে 2 মিটার করেছি, কথা কিন্তু ভিন্ন। যখন তুমি টেনে বড় করলা তখন তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কিন্তু কমে যাবে বা পরিবর্তন হবে। আর তুমি যখন একই রকম 1 মিটারের জায়গায় 2 মিটার তার মনে করে নিলাম, একটা জায়গা থেকে 1 মিটারের জায়গায় 2 মিটার তার নিলাম, তখন কিন্তু তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পরিবর্তন হলো না। অঙ্কটা কিন্তু দুই ক্ষেত্রে 2 রকম করে করতে হবে। প্রথম ক্ষেত্রে যে যদি তারকে টেনে 2 গুণ 3 গুণ 4 গুণ করা হয় বা চাপ প্রয়োগ করে ছোট করা হয়, তাহলে কিন্তু আমি আয়তন দিয়ে অঙ্কটা করব। কিরকম, আমি একটা অঙ্ক করে দিচ্ছি, যে একটা তার, একটা 6 ওহম রোধের তার, 6 ওহম রোধের একটি তার টেনে 3 গুণ করা হলো, টেনে 3 গুণ করা হলো। তার রোধ কত হবে, তারের রোধ কত হবে? আমরা আগেই জানি, ছোট ক্লাস থেকে শিখে আসছি, যে টেনে হেঁচড়ে যাই করো না কেন, কেটে ফেটে যাই করো না কেন, আয়তনের কোনো পরিবর্তন হবে না, তাই না? আয়তনের পরিবর্তন হবে না। তাহলে আয়তন V1 লেখো, আয়তন V2 লেখো, সমান। আমাদের আরো জানা আছে যে আয়তন মানে কি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল গুণ হচ্ছে দৈর্ঘ্য। তাহলে আমি L1 ইন্টু L1 A1, L2 ইন্টু A2 লিখলাম। ওকে, তাহলে দেখো এবার যে টেনে 3 গুণ করা হয়েছে, তার মানে কি L2 ইজ ইকুয়াল টু কিন্তু 3L1, বসায় দাও। A1 ভাগ A2 ইজ ইকুয়াল টু L2 ভাগ L1, L2 এর জায়গায় বসাও 3L1 ডিভাইড বাই হচ্ছে L1 ইজ ইকুয়াল টু 3, বা A2 ইজ ইকুয়াল টু A1 ভাগ 3, বা A1 ইজ ইকুয়াল টু 3A2। এই যে হিসাব নিকাশ করলাম। এখন সূত্র বসো, রো ইজ ইকুয়াল টু R ইজ ইকুয়াল টু রো L1 ভাগ A1, R1 ইজ ইকুয়াল টু, খেয়াল করবা ভালো করে অঙ্কটা, R2 ইজ ইকুয়াল টু রো L2 ভাগ হচ্ছে A2,
রো L2 ভাগ A2। খেয়াল করো এখানে কিন্তু দেখো দুইটা ক্ষেত্রে খেয়াল করো, একই তার কিন্তু আমি টেনে লম্বা করেছি, একই তার টেনে লম্বা করেছি কিন্তু। তাহলে এই যে আপেক্ষিক রোধ কিন্তু পরিবর্তন হচ্ছে না, দৈর্ঘ্য পরিবর্তন হয়েছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পরিবর্তন হয়েছে, সবকিছুই পরিবর্তন হয়েছে, আপেক্ষিক রোধ পরিবর্তন হবে না। কেন? সংজ্ঞা বলেছে কি দেখো তো, 1 মিটার তুমি কেটে ফেটে যাই করো না কেন, যখন ওই তারের দৈর্ঘ্য 1 মিটার এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 মিটার স্কয়ার হবে, তখনই সেই রোধটাকে আমি আপেক্ষিক রোধ বলতে পারছি। কাটলাম তো কি হয়েছে, বা চিকন করলাম টানলাম তো কি হয়েছে, কোনো সমস্যা নাই। কারণ যখন 1 মিটার দৈর্ঘ্য হবে, যখন 1 মিটার স্কয়ার ক্ষেত্রফল হবে প্রস্থচ্ছেদের, তখন যে রোধটা পাবো সেটাকে আমি আপেক্ষিক রোধ বলবো। সুতরাং আপেক্ষিক রোধ পরিবর্তন হওয়ার কোনো প্রশ্নই ওঠে না এক্ষেত্রে, একই ম্যাটেরিয়ালের ক্ষেত্রে, একই পদার্থের ক্ষেত্রে। ঠিক আছে, তো আমরা এখান থেকে R2টা বের করে ফেলবো। R2 ভাগ R1 ইজ ইকুয়াল টু রো L2 ভাগ হচ্ছে A2 ডিভাইড বাই রো L1 ভাগ A1 ইজ ইকুয়াল টু পাচ্ছি L2 ভাগ A2 গুণ হচ্ছে A1 ডিভাইড বাই L1। L2 এর জায়গায় বসাবো 3L1 গুণ A1 এর জায়গায় বসাবো হচ্ছে 3A2 ডিভাইড বাই A2 এর জায়গায় A2 রাখো, L1 এর জায়গায় L1 রাখো, সমান 9 হলো। ঠিক আছে, অতএব R2 ইজ ইকুয়াল টু 9R1 বা 9 গুণ 6 54 ওহম। ঠিক আছে, তো আমরা এখন দেখো পার্থক্যটা কোথায়। যখন আমি বলতাম যে 6 ওহম রোধের একটা তার, একটা তারের রোধ হচ্ছে 6 ওহম, ঠিক আছে, এল দৈর্ঘ্যের একটা তারের তারটির দৈর্ঘ্য দ্বিগুণ দৈর্ঘ্যের তার রোধ কত? 12 ওহম বলতাম। দৈর্ঘ্য দ্বিগুণ হলে তো রোধ, তাই তো বলে, দেখো তো সূত্র তাই বলে তো, আর প্রপোর্শনাল টু এল, মানে কি দৈর্ঘ্য দ্বিগুণ মানে রোধও দ্বিগুণ, দৈর্ঘ্য 3 গুণ রোধও 3 গুণ। তাহলে রোধ যদি 6 ওহম থাকতো, দ্বিগুণ করলে কত? 12 ওহম। এটা হবে না, কারণ কি একই তারকে আমি টেনে, একই দৈর্ঘ্যের তারকে টেনে আমি যখন লম্বা করেছি দ্বিগুণ 3 গুণ, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কিন্তু কমে গেছে। এই জন্য দুইটা একবারে কাউন্টে নিতে হবে। ঠিক আছে, 1 মিটার দৈর্ঘ্যের একটা তার যদি রোধ হয় 2 ওহম, 2 মিটার তারের একটা দৈর্ঘ্যের ওই দৈর্ঘ্যের ওই তারেরই ওহম কত হবে? ভেরি সিম্পল। তখন তো আমার খালি ওই এটা ব্যবহার করতে পারবো, আর তখন তো আর আমি ওই টেনে টুনে তো বড় করছি না। আমার কাছে মনে করে 1 ওহম আছে, আমি বললাম না আমি ওখান থেকে মনে করো একটা অনেক বড় একটা জায়গায় তার পেঁচানো আছে, মনে করো ওখান থেকে আমি 1 মিটার কাটলাম, 1 মিটার রোধ মনে করো 2 ওহম, তখন ওই বড় জায়গা থেকে আমি এবার 4 মিটার রোধ কাটলাম, 4 দুগুণ 8 ওহম হবে। ভেরি সিম্পল। কিন্তু আমি যখন একটা তারকে টেনে বড় করছি, একটা তারকে টেনে যখন বড় করছি বা চাপ প্রয়োগ করে ছোট করছি, তখন কিন্তু আমি এইভাবে অঙ্ক করবো। এটা পরীক্ষায় কিন্তু আসে। আর বুঝতে পারছো? কমন সেন্স, ভেরি সিম্পল কমন সেন্স। একটা তারকে যখন আমি টানছি, টেনে বড় করছি, তখন কিন্তু শুধুমাত্র সে বড় হচ্ছে বিষয়টা এরকম না, সে কিন্তু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল তার কমে যাচ্ছে। তুমি একটা রাবারকে টান দাও না, দেখো যে চিকন হয়ে গেছে, আবার রাবারকে চাপ দিয়ে ছোট করো না, দেখবো যে মোটা হয়ে গেছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা বেড়ে গেছে। ওকে, যাই হোক, এগুলোতে খুব একটি আসে না, এগুলো হচ্ছে ভর্তি পরীক্ষায় বেশিরভাগ আসে। এবার দেখো রোধের শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায়। রোধের শ্রেণী, রোধের শ্রেণী সমবায়। তো আমি ছোট্ট করে দেখাবো, বড় করে দেখানোর আর সময় নেই তোমাদের, এগুলো তোমরা পারো, 9-10 থেকে পড়ে আসতেছো। শ্রেণী সমবায় আমি খালি দেখায় দিচ্ছি, কারণ এখানে আমাদের সার্কিটই পরীক্ষায় বেশি আসে। সার্কিট আমি দেখায় দেবো খালি। প্রথম কাজ কি, তোমার হাতে একটা সার্কিট আছে, তোমার হাতে একটা সার্কিট আছে, ওই সার্কিটটাকে অ্যানালাইসিস করতে হবে। হ্যাঁ, বিশ্লেষণ করতে হবে। বিশ্লেষণ করে তুমি কি বের করবা? বিভিন্ন ব্রাঞ্চের মধ্যে কারেন্ট বের করবা, ভোল্টেজ বের করবা, উৎপন্ন তাপ বের করবো। তিনটা জিনিস একটু অ্যাড করে নিলাম আমরা। উৎপন্ন তাপ আমরা একসাথে নিয়ে নিচ্ছি, উৎপন্ন তাপ আমরা একসাথে নিয়ে নিচ্ছি। উৎপন্ন তাপ তোমরা সবাই জানো যে কোন তারের মধ্য দিয়ে, পরিবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে তাপ উৎপন্ন হয়। কেন উৎপন্ন হয় এটা ব্যাখ্যা দিয়েছি, এগুলোর ব্যাখ্যা আমি এখন আর দিচ্ছি না। হ্যাঁ, তাপ উৎপন্ন হয়। ওকে, সেই তাপ উৎপন্নের পরিমাণটা হচ্ছে I²RT। I²RT জুলের সূত্র অনুসারে, জুলের সূত্র দেখাবো এখনই। তিনটে একসাথে নিব, এটার নাম R1, এটার নাম R2, এটার নাম হচ্ছে R3। প্রথম কাজ কি, আমার সামনে একটা সার্কিট আছে। আমাদের পরীক্ষায় যে আমি অনেকগুলো সার্কিট, আজকে 24-এর প্রশ্ন অনেকগুলো দেখলাম, একেবারে সহজ সহজ সার্কিট আসে, একেবারেই সহজ সহজ সার্কিট আসে। মানে তোমার যদি খুবই বেশি চিন্তা ভাবনা বা ক্রিটিক্যাল, একেবারেই না।
একেবারে সহজ, তুমি দেখলেই বুঝতে পারবা। এই চাবি বন্ধ করলে কি ঘটে, চাবি খোলা রাখলে কি ঘটে, এগুলো দিয়ে অঙ্ক আসে, একেবারে সহজ সহজ সার্কিট আসে। ঠিক আছে, তো এখন দেখো প্রথম কথা হচ্ছে তুমি আগে কারেন্ট চলার দিকটা তুমি দেখায় দিবা পেন্সিল দিয়ে, এই যে, বা তুমি রাফলি করতে পারো তোমার মন যদি চায়। এই যে প্রথম কথা হচ্ছে পজিটিভ থেকে কারেন্ট যাত্রা শুরু করবে প্রচলিত নিয়ম অনুসারে, পজিটিভ প্রান্ত থেকে যাত্রা শুরু করে একেবারে নেগেটিভ প্রান্ত যে পুরো বর্তনী ঘুরে ঘুরে নেগেটিভ প্রান্তে যে শেষ হবে। ঠিক আছে, টার্গেট কি পজিটিভ প্রান্ত থেকে যাবে, নেগেটিভ প্রান্তে কিন্তু আসবে। খেয়াল করো তো এই সার্কিটের মধ্যে তড়িৎ প্রবাহ কিন্তু চলার আর ব্যতিক্রমী কোনো লাইন ঘাট নাই, একটাই পথ। এই যে, তার মানে শ্রেণী সমবায়ে যতগুলো রোধ যুক্ত আছে সবার মধ্য দিয়ে একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে, দেখাই যাচ্ছে। তুমি যখন ওই কারেন্ট চলার পথকে তুমি দেখাবা তখনই দেখবা যে তোমার সার্কিট অ্যানালাইসিস মোটামুটি হয়ে গেছে। ঠিক আছে, মোটামুটি হয়ে গেছে। এখন দেখো কিভাবে তুমি অ্যানালাইসিস করবা। তো আমাদের ওহমের যে সূত্রটা আছে ভেরি ইম্পর্টেন্ট, বারবার বলেছি ভি ইজ ইকুয়াল টু আই আর। এই যে আর, এইটার দুই প্রান্তের বিভব পার্থক্যের নাম হচ্ছে ভি, এইটার মধ্যেই কারেন্টের নাম হচ্ছে আই। তখন কিন্তু আমরা লিখেছি ভি ইজ ইকুয়াল টু আই আর। এই কথাটাই খালি মনে রাখবে, বারবার একই কথাই বলবা, একই কথাই লিখবা, যে যে রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য বের করছে সে রোধের নাম, সেই বিভবের নাম কি ভি। হ্যাঁ, তো সেই রোধের মধ্যে কারেন্টের নাম কি আই, সেই রোধের নাম কি আর। এই একই কথাই তুমি বারবার লিখবা, একই কথাই তুমি বারবার লিখবা। ঠিক আছে, যে এখন যদি বলি যে না স্যার আমি ওই বিভিন্ন রকম, এদিক দিয়ে গেছে মনে করো কারেন্টের নাম আই প্রাইম, আর এর নাম আর 5, আর এই দুই প্রান্তের বিভব পার্থক্যের নাম মনে করো তুমি দিছো V10, সমস্যা কোথায়? আমি কি লিখবো? ভি ইজ ইকুয়াল টু আই আর লিখবো। তাহলে V10 কার দুই প্রান্তের বিভব পার্থক্য লিখছি? R5 এর, তার মধ্যে কারেন্টের নাম কি আই প্রাইম, তাহলে আই প্রাইম লেখো আর R5 লেখো। এই তো কথা। দেখো আমি র্যান্ডমলি সংখ্যাগুলো চুজ করেছি, V10 লিখেছি, R5 লিখছি, আই প্রাইম লিখছি। ঠিক আছে, এটাই ওহমের সূত্র স্থির তাপমাত্রায়। তো এখানে সার্কিট অ্যানালাইসিস করার সময় তো স্থির তাপমাত্রা এখানে আর দেখা দরকার নাই। ঠিক আছে, যখন তুমি সূত্র পরীক্ষায় আসবে না, যদিও ওহমের সূত্র 9 10 এ পরীক্ষায় আসে। ঠিক আছে, তো যাই হোক, এই তো এখন যদি তুমি বলি দেখো তো এইটার দুই প্রান্তের বিভব পার্থক্য, এইটার দুই প্রান্তের বিভব পার্থক্য একই না? এক না, কখনোই না, জন্মেও না। এ বি সি ডি লেখো তুমি। এই যে R1 এর দুই প্রান্তের নাম এ বি, R2 এর দুই প্রান্তের নাম বিসি, হ্যাঁ, R3 দুই প্রান্তের নাম হচ্ছে সিডি, ভিন্ন ভিন্ন। এখন যদি তোমাকে বলা হয় যে লেখো তো ওহমের সূত্র এই তিনটা রোধের ক্ষেত্রে, লিখছি। প্রথমটার ক্ষেত্রে লিখলাম, দেখো তো এই দুইটা মনে করো নাম দিলাম হচ্ছে V1, মনে করো নাম দিলাম V2, মনে করো নাম দিলাম V3। ঠিক আছে, আমি V1 লিখবো, কি লিখবা? আই আর। এইটার মধ্যে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে দেখো তো, এই যে আই পরিমাণ কারেন্ট যাচ্ছে, এই যে দেখো, মনে করো এই ভোল্টেজ সোর্স আই পরিমাণ কারেন্ট সাপ্লাই দিতে সক্ষম, এই যে আই, তাহলে আই লিখলাম। আর এর জায়গায় কি লিখবো? R1। এবার দেখো তো আমি V2 লিখবো, দেখো তো, তাহলে V2 দুই প্রান্তের বিভব পার্থক্য V2 লিখেছি R2 এর দুই প্রান্তে, তাই এর জায়গায় কি লিখবো? আই, আই তো যাচ্ছে, আর রোধের নাম কি R2। সিমিলারলি V3 ইজ ইকুয়াল টু কত লিখবো? আই লিখতে হবে। ভি এর জায়গায় তো কি লিখলাম? V3, যেহেতু দুই প্রান্তের বিভব পার্থক্যের নাম দিয়েছি V3, R3 দুই প্রান্তের বিভব পার্থক্যের নাম দিয়েছি আমরা V3, কারেন্ট যাচ্ছে কি আই, রোধের নাম কি R3। তাহলে এই তিনটা আমরা লেখা শিখলাম, লেখা শিখেছি, দেখালাম জাস্ট। ওকে, আমি আর এগুলো অতিরিক্ত ভাবে দেখাবো না, তুল্য রোধ মত দেখাবো না, তুল্য রোধ তো তোমরা জানো, তুল্য রোধ জানি আমরা, একবার লিখে নিচ্ছি 1 ভাগ আর এস, সরি RS ইজ ইকুয়াল টু R1 যোগ R2 যোগ R3 যোগ ডট ডট ডট। তুল্য রোধ হচ্ছে শ্রেণী সমবায়ে, তুল্য রোধ হচ্ছে যোগ করলে পেয়ে যাব, যতগুলা রোধ শ্রেণী সমবায়ে যুক্ত আছে সবগুলার যোগফলই হচ্ছে তুল্য রোধের মান। ঠিক আছে, এখান থেকে আমরা ডেরিভেশন আর করাচ্ছি না, এটি বুঝলাম আমরা। সমান্তরাল সমবায়, সমান্তরাল সমবায় খালি দেখাবো, জানি আমরা যে RP 1 ভাগ RP ইজ ইকুয়াল টু 1 ভাগ R1 যোগ 1 ভাগ R2 যোগ 1 ভাগ
R3 যোগ ডট ডট ডট, এই যে 1 রিভার্সলি প্রপোর্শনাল, তো 1 ভাগ এই দেখো 1 ভাগ RP, এই পুরাটা মিলে কিন্তু সমান্তরালের তুল্য রোধ না, তুল্য রোধ কিন্তু শুধু RP, তুল্য রোধ হচ্ছে শুধু RP। একটা সার্কিট যদি আমরা দাগাই সমান্তরালটা দেখার জন্য, অতিরিক্ত কঠিন সার্কিট এই মুহূর্তে আর করার দরকার নেই, ভর্তি পরীক্ষার জন্য করতে চাইলে পরে করব, পরীক্ষার পরে তখন ওই প্রিপারেশন নেবে তখন করো। এখন তোমার বোর্ড পরীক্ষায় হাইয়েস্ট মার্ক পাওয়া তোমার টার্গেট, কিন্তু এখন টোটালি বোর্ড পরীক্ষাকে ফলো করো, বোর্ডের প্রশ্ন বা বোর্ডের ইয়েটা ফলো করো, ঠিক আছে? ওকে, এখানে একটা রোধ দিলাম, এখানে একটা রোধ দিলাম, আর একটা দিয়ে দিই, এই যে দেখো, ঠিক আছে? এটার নাম দিলাম R1, নাম দিলাম হচ্ছে R2, নাম দিলাম হচ্ছে R3। খেয়াল করো R1 এর দুই প্রান্ত যা R2 দুই প্রান্ত তাই, R3 দুই প্রান্ত তাই, তার মানে আমরা ইজিলি কমেন্ট করতে পারি R1 এর দুই প্রান্তের বিভব পার্থক্য R2 এর দুই প্রান্তের বিভব পার্থক্য এবং R3 এর দুই প্রান্তের বিভব পার্থক্য সমান, একই তো। R1 এর বিভব পার্থক্য কিন্তু দুইটা বিন্দুর হয়, দুইটা রোধের দুইটা প্রান্ত যদি একই হয়, তিনটা রোধের দুইটা প্রান্ত যদি একই হয়, তাদের বিভব পার্থক্য একই থাকবে, বিভব পার্থক্য একই থাকবে, বিভব পার্থক্য তার পরিবর্তন হচ্ছে না, তাই না? এটা ভি দিলাম। তাহলে প্রথমে কি করব, এই যে সার্কিটে আমার কারেন্ট চলার পথ লিখলাম, এই যে এই কারেন্টের নাম কি আই, এটার নাম দিলাম হচ্ছে মনে করো I1, মনে করো দিলাম I2, মনে করে দিলাম হচ্ছে I3। এখানে যাবার সার্কিট পূর্ণ হবে, এখানে আবার আই কারেন্ট রূপে এই সার্কিটটা বর্তনীটা সম্পন্ন হবে, ঠিক আছে? আই কারেন্ট রূপে। এবার আমরা লেখাটা শিখি, এটা তো শিখছি, এটা জানি, এটা আমি আর দেখাচ্ছি না। কিভাবে চিনবা তুমি, এটা চেনার উপায় এটা চিনবা। আমার ধারণা যে বোর্ড পরীক্ষায় যে তুমি চিনতে পারবা না সমান্তরাল আর শ্রেণী, এরকম পরীক্ষায় আসবে না, এরকম আসবে না, ঠিক আছে? তোমাদেরকে ওই যে বিভিন্ন ক্যাটাগরির মধ্যে যদি পরীক্ষা আসে তবুও ওটাও শিখাইছি, ওই যে ইলেকট্রিক্যাল পয়েন্ট বের করে, ইলেকট্রিক্যাল পয়েন্ট দিয়ে শ্রেণী বা সমান্তরাল সমবায় চেনা যায় না, এরকম সার্কিটের কিন্তু অ্যানালাইসিস করে দেখিয়েছি, কিন্তু আমাদের বোর্ড পরীক্ষা এগুলো লাগবে না, লাগবে না, ঠিক আছে? এত যে সমান্তরাল শ্রেণী চেনা যায় না, একেবারে ক্রিটিক্যাল টাইপের, এরকম আমাদের বোর্ড পরীক্ষায় আসে না, ঠিক আছে? ওকে, আমি এখন মনে করো যে এই যে বিভব পার্থক্যটা, আচ্ছা এখানে একটা কথা বলে নিই, ভি মানে হচ্ছে একটা শক্তি, বিভব পার্থক্য একটা তড়িৎচালক শক্তি যেটাকে আমরা বলি। এই শক্তিটার কাজ কি? শক্তিটার কাজ হচ্ছে এই বর্তনীকে চার্জকে প্রবাহ রেখে চার্জ প্রবাহিত করা, এই যে চার্জের প্রবাহিত করছে প্রবাহিত করছে প্রবাহিত করছে, ঠিক আছে? চার্জ প্রবাহিত করছে এই বর্তনীতে। তো আমরা বোঝার জন্য বলছি যে এই শক্তিটা এই রোধকে অতিক্রম করতেছে, এই বাধাকে অতিক্রম করছে, এই বাধাকে অতিক্রম করছে, এই বাধাকে অতিক্রম করছে, এই বাধাকে অতিক্রম করতে V1 পরিমাণ শক্তি খরচ হচ্ছে, এই বাধাকে অতিক্রম করতে V2 পরিমাণ শক্তি খরচ হচ্ছে, এই বাধাকে অতিক্রম করতে V3 পরিমাণ শক্তি খরচ হচ্ছে। তখন আমরা লিখেছিলাম কি যে V = V1 যোগ V2 যোগ V3, টোটাল শক্তি দিয়েছি আমরা V, তিনটা ভাগে ভাগ হয়েছে। এই ক্ষেত্রে এখানে দেখো তো বাধা কয়টা, বাধা তো একটাই, দুই প্রান্ততে একই বাধা একটাই, তার মানে এই V আর এই V অফ AB কিন্তু একই, V AB আর V কিন্তু এই ক্ষেত্রে একই, এই ক্ষেত্রে একই। তো আমার তো এখানে যে শক্তিটা আমরা দিয়েছি একটা বাধা অতিক্রম হচ্ছে, একটা বাধা কেন, সবারই তো দুই প্রান্ত একই, একটাই তো বাধা বলবো, ঠিক আছে? একটাই তো বাধা বলবো। তো এখন খেয়াল করো, আমি যদি লিখতে চাই যে আমি R1 এর দুই প্রান্ত দিয়ে লিখবো, তো লেখো। মনে করো আমি লিখবো হচ্ছে, এখানে খেয়াল করো যে আইটা তিন ভাগে ভাগ হয়েছে, I1 যোগ I2 যোগ I3, কিন্তু ভি এর মানটা কিন্তু পরিবর্তন হয় না এই তিনটা রোধের ক্ষেত্রে, কারণ ভি তো সবসময় সেম দুই প্রান্ত। এখন যদি তোমাকে বলা হয় যে আমি R1 রোধ নিয়ে কাজ করব, R1 এর ক্ষেত্রে লিখবো কি, লিখবো V = IR লিখবো। তো R1 এর ক্ষেত্রে কি হবে দেখো তো, V = IR, তাহলে R1 এর দুই প্রান্তের বিভবের নাম কি, VAB, I এর জায়গায় কি লিখবা I1, আর এর জায়গায় কি লিখবা R1, না বোঝার কোনো কারণ নাই। R1 নিয়ে কাজ করছি, R1 এর দুই প্রান্তের বিভব পার্থক্যের নাম কি, V অফ AB, যা হবে তাই, এখানে V,
অন্য জায়গায় ভি নাও হইতে পারে, তাই আমি ভি অফ এবি লিখবো। এবার বললাম যে আর টুর ক্ষেত্রে লিখবো ভি অফ এবি লিখতে হবে আমাকে, কারণ আর টু দুই প্রান্তের বিভব পার্থক্য তো ভি অফ এবি। আই টু এর জায়গায় আই এর জায়গায় লিখবে, দেখো তো এটার মধ্যে কি পরিমাণ যে রোধ নিয়ে কাজ করব সেই রোধের মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, ওই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্যের নাম কি, ওই রোধের নাম কি, এই যে ওই রোধ নিয়ে কাজ করতে হবে তোমাকে। হ্যাঁ, আই টু আর টু ভি অফ এবি ইজ ইকুয়াল টু আই থ্রি আর থ্রি। এখান থেকে তুমি আই ওয়ান বের করতে পারবা, এখান থেকে তুমি আই টু বের করতে পারবা, এখান থেকে তুমি হচ্ছে আই থ্রি বের করতে পারবা। ভি অফ এ বিভাগ আর ওয়ান, ভি অফ এ বিভাগ আর টু, ভি অফ এ বিভাগ আর থ্রি। ক্লিয়ার? সমান্তরাল সমবায়। এখন আসো হচ্ছে উৎপন্ন তাপ। তাহলে আমাদের এই পার্টটা কমপ্লিট হয়ে যাবে। তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপ, জুলের সূত্র, জুলের সূত্রাবলী। ঠিক আছে, জুলের সূত্রাবলী লেখার আগে লিখে ফেলছি উৎপন্ন তাপ সম্পর্কিত জুলের সূত্রাবলী। তড়িৎ প্রবাহের ফলে পরিবাহীতে উৎপন্ন তাপ বিষয়ক জুলের সূত্রাবলী কি বলেছে, আমি এটা আগে লিখে নিই। আই স্কোয়ার আর টি, উৎপন্ন তাপের মান কত, আই স্কোয়ার আর টি, লিখে নিলাম। এটা আমাদের মুখের সঙ্গে সেট হয়ে আছে, কিন্তু আমাদের মুখের সাথে সেট হয়ে আছে। তো আমরা দেখো এইচ প্রপোর্শনাল টু পাবো হচ্ছে আই স্কোয়ার এক নাম্বার, দুই নাম্বার পাবো হচ্ছে এইচ প্রপোর্শনাল টু আর, তিন নাম্বার পাবো হচ্ছে আমরা এইচ প্রপোর্শনাল টু টি। তিনটা সূত্র কমপ্লিট। এই যেটা মনে রাখলেই হয়ে যাবে, এইটা মনে রাখলেই হয়ে যাবে। তিনটা সূত্র আমাদের কমপ্লিট। কি লিখবো, যে দেখো তিনটা চলক কিন্তু এখানে আই আর আর টি, এই তিনটা চলকের সাথে সম্পর্কিত হচ্ছে আমাদের এইচ। ঠিক আছে, আবার এই আয়ের মধ্যে কিন্তু আর এর মধ্যে ভি আছে, সেটা আলাদা কথা। ভি ইজ ইকুয়াল টু আই আর সব জায়গায় প্রযোজ্য, সমস্যা নাই। এবার খেয়াল করো যে আমি এটাকে বলবো কিভাবে যদি পরীক্ষা আসে। প্রথমটা হচ্ছে প্রবাহের সূত্র, দ্বিতীয়টা হচ্ছে রোধের সূত্র, তৃতীয়টা হচ্ছে সময়ের সূত্র। এটা কিন্তু প্রথমটাই আসলে প্রবাহের সূত্র। তাহলে কি বলবো, যে তড়িৎ প্রবাহের কি বলে, পরিবাহীর রোধ এবং সময় স্থির থাকলে, দেখো তো এটার মধ্যে কিন্তু স্থির আছে কে কে, আর এবং টি স্থির, বুঝতেই পারছো, আর আর টি নাই, যেটা নাই সেটা স্থির। তো পরিবাহীর রোধ এবং সময় স্থির থাকলে তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক। দেখে দেখে বলছি, মুখস্থ করার কোনো দরকার নাই। সিমিলারলি এখানে আমার কি কি নাই, আই নাই, আর কি নাই, টি নাই, তাহলে আই আর টি স্থির। কি বলবো, বলবো বলবো যে প্রবাহ মাত্রা এবং সময় স্থির থাকলে তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপ কার সমানুপাতিক, রোধের সমানুপাতিক। সিমিলারলি বলবো সময়ের সমানুপাতিক। ঠিক আছে, এখানে কে স্থির, আই এবং হচ্ছে আর স্থির। তো এই তিনটা সূত্র কিন্তু তড়িৎ প্রবাহের উৎপন্ন তাপ বিষয়ক জুলের সূত্র। তো এই তিনটা সূত্রকে একত্রে করেই আসলে এটা হয়, আই স্কোয়ার আর টি হয়। ঠিক আছে, এখান থেকে এটা আসে নাই, এখান থেকে এটা আসছে, কিন্তু ওটা আগে লিখে নিয়েছি মনে রাখার জন্য। এইচ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি। কনস্ট্যান্ট আসবে, ওই কনস্ট্যান্টের মান 1 হবে। তড়িৎ প্রবাহ, এখন দেখো তো এই সূত্রটা তুমি কিভাবে ব্যবহার করবে। এটা কি এইরকম হতে পারে, আর অন্য কিছু হতে পারে না? হ্যাঁ হতে পারে। তো মনে করো আমি আই নাই, আমার অঙ্কের মধ্যে দেওয়া, অঙ্কের মধ্যে আই নাই, তাহলে আমি আই নাই, তাহলে আই ইজ ইকুয়াল টু ভি ভাগ আর বসায় দিব। তাহলে কি পাবো, তাহলে পাবো হচ্ছে ভি স্কোয়ার ভাগ আর ইন্টু টি পাবো। ঠিক আছে, ভি স্কোয়ার ভাগ আর ইন্টু টি পাবো, এটা বসায় দাও, তাই আসবে। আবার মনে করো না স্যার আমার এখানে আর লাগবে না, আর তো আমি ভিন্ন করে দিব, তাহলে আর ইজ ইকুয়াল টু কত হচ্ছে, আর ইজ ইকুয়াল টু ভি ভাগ আই বসায় দাও। তাহলে এখানে আমি এইচ ইজ ইকুয়াল টু পাবো হচ্ছে, এইচ ইজ ইকুয়াল টু পাবো হচ্ছে ভি আই টি। বিভিন্ন ভাবে পেতে পারি আমরা, বিভিন্ন ভাবে পেতে পারি ভিআইটি। তাহলে আমরা একটা খালি মনে রাখবো, এত বেশি মনে রাখার দরকার নেই, দরকার হলে তৈরি করে নিব আমরা, এবং এটা তৈরি করতে আহামরি কোনো সময় যাবে না। এই যে ঠিক আছে, এইটা এইটা এগুলো মুখস্থ রাখার কোনো দরকার না, যদি মাথার মধ্যে থেকে যায় তা থেকে থাকলো, সেটা আলাদা কথা। ঠিক আছে, এই একটা মনে রাখবো, কারণ এই একটা আমার গুরুত্বপূর্ণ, এটার মাধ্যমে আমি জুলের তিনের সূত্র স্টাডি করতে পারছি। তাহলে এখন এইটা দেখো, খেয়াল করো যে একটা রোধ আছে এখানে, এই যে একটা রোধ আছে। ঠিক আছে, আমি এই রোধে উৎপন্ন তাপের হিসাব করতে চাচ্ছি। ঠিক আছে, উৎপন্ন তাপের হিসাব করতে চাচ্ছি। এই রোধের নাম কি, আর। এই রোধের মধ্যে কে যাচ্ছে, কারেন্ট কত যাচ্ছে, আই। কত সময় ধরে যাচ্ছে, টি সময় ধরে। তখন আমরা লিখবো হচ্ছে
যে উৎপন্ন তাপ ইজ ইকুয়াল টু আই স্কয়ার আর টি। ঠিক আছে, উৎপন্ন তাপ ইজ ইকুয়াল টু আই স্কয়ার আর টি। তো রোধের নাম দিলাম হচ্ছে R5, কারেন্টের নাম দিলাম হচ্ছে I2, আর সময় সময় মনে করো টি। তাহলে আমরা কি লিখবো উৎপন্ন তাপের নাম? H ইজ ইকুয়াল টু I2 স্কয়ার R5 ইনটু টি। মনে রাখবো আমরা টি এর মানটা কিন্তু, সময়টা কিন্তু সবসময় আমরা এক্ষেত্রে যখন আমরা উৎপন্ন শক্তি বের করতে চাচ্ছি, হ্যাঁ, বিদ্যুৎ বিল হিসাবের ক্ষেত্রে কিন্তু আলাদা, তখন আমরা কিলোওয়াট আওয়ার বের করব। এখানে তো আমরা জাস্ট উৎপন্ন শক্তি বের করতে চাচ্ছি, পরীক্ষায় আসছে উৎপন্ন শক্তি বের করো, তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে ওয়াটে নিব। আর ওয়াটের জন্য আমার এখানে টি এর মানটা সেকেন্ডে লাগবে, সেকেন্ড, ঘন্টা থাকলে আমরা সেকেন্ড করে নেব। তোমাদের প্রায়শই একটা প্রবলেম আসে পরীক্ষায়, যে এত সময় ধরে একটা বর্তনীর মধ্যে তড়িৎ চালনা করা হলো, এতটুকু পানির তাপমাত্রা এতটুকু বৃদ্ধি পাবে কিনা। ঠিক আছে, তো আমাদের জানা আছে উৎপন্ন, তাহলে তখন আমরা কি বলবো, উৎপন্ন তাপ বা শোষিত তাপ, শোষিত তাপ বা কি বলে ওটাকে, অপচয়কৃত শক্তি, বিভিন্ন ভাবে নাম ডাকা হয়। তো ইজিক্যাল তখন আমরা লিখবো আই ক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে এইচ ইজিক্যাল টু আই স্কয়ার আর টি, তো লিখলামই। আর গৃহীত বা শোষিত তাপ, গৃহীত তাপ বা বর্জিত তাপ, আমরা জানা আছে না একটা সূত্র, বর্জিত তাপ ইজিক্যাল টু কি মনে আছে, এম এস ডেল থেটা। ঠিক আছে, এম এস ডেল থিটা, ওটা বসাবো। ঠিক আছে, তো এখন অনেক সময় হয় কি, যে যে একটা তড়িৎ বর্তনী দিয়ে এত পরিমাণ তাপ শক্তি কি বলে এত সময় ধরে হচ্ছে এত পরিমাণ তড়িৎ প্রবাহ চালনা করা হচ্ছে, তো বলল যে উৎপন্ন তাপ শক্তির বা ব্যয়িত খরচকৃত তাপ শক্তির এত পার্সেন্ট, 10%, 20%, 50% হচ্ছে ওই পানি পানি গরম করতে সাহায্য হচ্ছে, তখন তো আলাদা কথা, তখন তো আমি আর আই স্কয়ার আর টি ইকুয়াল টু এম এস ডেল থিটা সরাসরি লিখবো না, 50% যে শর্ত দিবে সেই শর্ত হিসেবে আমরা ব্যবহার করব, সেই শর্ত হিসেবে আমরা ব্যবহার করব। আর যদি কোনো শর্ত হিসেবে ব্যবহার না হয় তখন আমরা আই স্কয়ার আর টি ইকুয়াল টু এম এস ডেল থিটা বসিয়ে দিব। ঠিক আছে, এই প্রান্ত শেষ। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, এখানে তো তিনটা সূত্র লিখেছি আমরা, যে আই স্কয়ার আর টি ভি স্কয়ার ভাগ আর টি ভিআইটি। তো ক্ষমতা যদি নির্ণয় করতে বলে, সময় দ্বারা ভাগ করলে ক্ষমতাটা নির্ণয় হয়ে যায়। তাহলে আমাদের দেখো তো ক্ষমতা ইজিক্যাল টু কত হবে, ডব্লিউ ভাগ টি, এটাতে উৎপন্ন শক্তি বা কৃত কাজ, তো টি দ্বারা ভাগ করলে আমরা ক্ষমতা পেয়ে যাব, টি দ্বারা ভাগ করলে আমরা কিন্তু ক্ষমতা পেয়ে যাব, তড়িৎ ক্ষমতাটা কিন্তু আমরা ইজিলি পেয়ে যাব। লিখে দিচ্ছি একটু, অনেক সময় আমাদের লাগে তড়িৎ ক্ষমতা, তড়িৎ ক্ষমতা, তাহলে কি হবে, কি বলে পি ইজ ইকুয়াল টু ডব্লিউ ভাগ টি, বা এখানে এইচ লিখেছি আমরা, এইচ। এই নাবিল, তোমার ওই লিঙ্কটা
রিমুভ করে নাও, দুইটা লিঙ্ক দিয়েছে দুইজন। হুম, আচ্ছা, পি ইজ ইকাল টু হচ্ছে ডাব্লিউ ডিভাইডেড বাই টি। তো আমরা যা যা ডাব্লিউ ডাব্লিউ কি পেয়েছি, যা যা পেয়েছি সেটাকে আমরা টি দ্বারা ভাগ করলে আমরা তড়িৎ ক্ষমতা পেয়ে যাব। আমি আর অতিরিক্ত ভাবে লিখলাম না, আমাদের ডাব্লিউ বাই এইচ আমরা পেয়েছি, ঠিক আছে, এটা পাইলে আমরা পেয়ে যাব। তো আমরা যদি লিখি, একটা লিখেই দেখালাম, এইচ এর মান কি, আই স্কোয়ার আর টি ভাগ হচ্ছে টি, আই স্কোয়ার আর পেলাম। আবার না আমি এটা লিখবো পি ইজ ইকাল টু ডাব্লিউ ভাগ টি। এখান থেকে দেখো খেয়াল করে যে অনেক সময় এইটাও কিন্তু কাজে লাগে, যে পি ইজ ইকাল ডাব্লিউ ভাগ টি, এখান থেকে আমি ডাব্লিউ বের করব, উৎপন্ন শক্তি বের করব। তো ডাব্লিউ ইজ ইকাল টু কত, পিটি। এইটা সাধারণত ব্যবহার হয়, এইটা সাধারণত ব্যবহার হয় আমাদের ওই তড়িৎ, আমাদের যে বিদ্যুৎ বিল হিসাব করার ক্ষেত্রে, বিদ্যুৎ বিল হিসাব করার ক্ষেত্রে মনে রাখবো আমরা, বিদ্যুৎ বিল হিসাব করার ক্ষেত্রে ইউনিট, ইউনিটে নিতে হয়। ইউনিট মানে হচ্ছে কিলোওয়াট আওয়ার, কিলোওয়াট ঘন্টা, কিলোওয়াট ঘন্টা, ঠিক আছে। তার মানে ক্ষমতাটাকে নিব আমরা হচ্ছে কিলোওয়াটে, আর সময়টাকে নিব আমরা ঘন্টায়। তো আমরা সাধারণত ওই পিটা কিন্তু কিলোওয়াট দেওয়া থাকে না, ঠিক আছে। তো আমরা এইভাবে লিখতে পারি, ডাব্লিউ ইজ ইকাল টু পিটি ভাগ হচ্ছে 1000 কিলোওয়াট, কিলোওয়াট আওয়ার। খেয়াল করো, টি কিন্তু ঘন্টায় আমরা ইজিলি বের করে নিতে পারি, কিন্তু ওই পাওয়ারটা, ক্ষমতাটা কিন্তু কিলোওয়াটে দেওয়া থাকে না সাধারণত, সাধারণত কিলোওয়াটে দেওয়া থাকে না। তো কিলোওয়াটে দেওয়া না থাকলে আমরা 1000 দিয়ে ভাগ করে কিলোওয়াট আওয়ার করে নেব। তো কিলোওয়াট আওয়ার মানে হচ্ছে বেসিক্যালি ইউনিট, কিলোওয়াট আওয়ার, কিলোওয়াট ঘন্টা মানে হচ্ছে ইউনিট। হ্যাঁ, হ্যালো, কি বললা কেউ? প্রশ্ন থাকলে বলো। তাহলে পি, এখানে এই এই সূত্রের মধ্যে পিটা হচ্ছে ক্ষমতা, ক্ষমতাটা কিসে দেওয়া থাকে সাধারণত, আমাদের ওই ওয়াটে দেওয়া থাকে। তো ওয়াটকে কিলোওয়াট করতে হলে কি করতে হয়, 1000 দ্বারা ভাগ করতে হয়। আর টি ঘন্টা আমার দরকার, তো সেকেন্ড বা মিনিট যাই দেওয়া থাকুক না কেন, আমরা এটাকে ঘন্টা বানিয়ে নিব, তাহলে আমরা কিলোওয়াট আওয়ার বা হচ্ছে, কিলোওয়াট আওয়ার বা হচ্ছে ইউনিট পেয়ে যাব, ঠিক আছে। তো ইউনিট আমাদের দরকার হয়। তো এখান থেকে আরো আমরা পেতে পারি, দেখো খেয়াল করে, আই স্কোয়ার আর টি না লেখায় মনে করো ভি স্কোয়ার ভাগ আর টি থাকলো, তাহলে আমি এখানে পাবো ভি স্কোয়ার ভাগ আর। এখানে যদি বলে না ভিআইটি আছে, তো এখানে আমি কি পাবো তাহলে, ভিআইটি ভাগ টি, ভিআইটি ভাগ টি ইজ ইকুয়াল টু পাবো হচ্ছে আমরা শুধু ভিআই। তো এতগুলা মনে রাখার দরকার নেই, এতগুলা মনে রাখার দরকার নেই, একটা খালি মনে রাখবো যে আমরা আই স্কোয়ার আর টি আমাদের শক্তি, উৎপন্ন শক্তি, বায়িত শক্তি, ওইটার সঙ্গে আমরা টি দ্বারা ভাগ করলে আমরা ক্ষমতাটা পেয়ে যাব। আর এখানে পি ইজ ইকুয়াল ডব্লিউ ভাগ টি, এখান থেকে আমাদের তড়িৎ ক্ষমতা এগুলো হিসাব নিকাশ করতে হয়, খুবই কম আসে পরীক্ষায়, তো মনে করো আসছে, তো আমরা তো করবো নাকি। ওকে, তো এই এলাকা শেষ। ওই দিকে যায় কারশফের সূত্র। আর এখানে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে একটু বলবো, ব্যাটারির শ্রেণী সমবায় আর ব্যাটারির সমান্তরাল সমবায়, মানে কোষের শ্রেণী আর কোষের সমান্তরাল, এটা একটু এটা আসছে পরীক্ষায় ইদানিং 24 সালে অনেকগুলো আসছে, কোষের শ্রেণী সমবায় আর কোষের সমান্তরাল সমবায়। হুইস্টন ব্রিজ আমরা পারি, কোষের শ্রেণী সমবায়, কোষের শ্রেণী সমবায়। তো একটু দেখে নিচ্ছি, কোষের অভ্যন্তরীণ রোধ দেওয়া থাকে অনেক সময়, ঠিক আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেওয়াই থাকে। কোষের শ্রেণী সমবায়, তো কোষের শ্রেণী সমবায়টা আমরা একটু পোলারিটিটা একই দিকে রাখছি, পোলারিটিটা একই ভাবে সাজাচ্ছি, এই যে পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, তিনটা দিলাম, পজিটিভ নেগেটিভ, এর নাম দিলাম, এবং সবগুলা সমান, সবগুলা দিলাম হচ্ছে সমান। এটার নাম আর, এটার নাম আর, এটার নাম আর। আর বলতে আমরা বোঝাচ্ছি যে ওই কোষের আভ্যন্তরীণ রোধ হচ্ছে আর, আর একটা বহিরোধের সঙ্গে যুক্ত করো, ঠিক আছে, একটা বহিরোধের সঙ্গে যুক্ত করো। প্রথম কথা হচ্ছে
ঠিক আছে, এটা বৈরোধের সঙ্গে যুক্ত করলাম। তো এখন দেখো তো এইটা প্লাস, এটা মাইনাস, প্লাস মাইনাস, প্লাস মাইনাস। দেখো তো এইটা এইদিকে কারেন্ট সাপ্লাই দিবে, এটাও এইদিকে কারেন্ট সাপ্লাই দিবে, এটাও কিন্তু, তার মানে আমরা একই দিকে কারেন্ট সাপ্লাই দিচ্ছি এখানে। এই ধরনের সমবায়কে বলতেছি আমরা শ্রেণী সমবায়। শ্রেণী সমবায় এবং পোলারিটি কিন্তু আমরা পরিবর্তন করছি না, একই দিকে, তিনটাই একই দিকে তড়িৎ সাপ্লাই দিচ্ছে। এটার নাম দিলাম হচ্ছে, এটার নাম দিলাম হচ্ছে বহিরোধ, বহিস্থ রোধ। এটার নাম হচ্ছে অভ্যন্তরীণ রোধ, এটার নাম হচ্ছে বহিস্থ রোধ। ঠিক আছে, তো এইরকম যদি থাকে, খুবই সিম্পল, খুবই সিম্পল, যে আমরা আই বের করতে চাচ্ছি, আই বের করে চাচ্ছি। আই ইজ ইকুয়াল টু কত, অত বেশি কয়টা আছে, 1 2 3, তিনটা, 3 ডিভাইড বাই রোধ কয়টা আছে, শ্রেণী তিনটা, 3 আর, তাহলে আর যোগ হচ্ছে 3 আর, এই যে হয়ে গেছে আমাদের। তার মানে আমরা এন ই ডিভাইড বাই হচ্ছে আর প্লাস হচ্ছে এন, এই যে ছোট হাতের আর, এটা দিয়ে আমাদের বের করে ফেলবো। দেখো খুবই সহজ, একেবারে সহজ। ঠিক আছে, একেবারে সহজ, যে আই ইজ ইকুয়াল 3 ভাগ আর প্লাস 3 আর। তিনটা আর যোগ করলেন কেন স্যার? দেখো তো তিনটা আর তো আমার শ্রেণীতে যুক্ত আছে, তিনটা আর কে যদি আমি শ্রেণীতে যুক্ত আছে দেখাই পাচ্ছি তো আমি, তাহলে তিনটা আর যদি শ্রেণীতে যুক্ত থাকে, এই তিনটার তুল্যরোধ কত, আর যোগ আর যোগ আর ইজ ইকুয়াল টু 3 আর। বর্তনীর মোট রোধ কত, বর্তনীর মোট রোধ কত, আর যোগ হচ্ছে 3 আর। মনে করো বর্তনীর মোট রোধ, এটার নাম দেওয়া হচ্ছে আর এস। তাহলে আমাদের মোট তড়িৎচালক শক্তি কয়টা, তিনটা। দেখো তো এই যে এদিকে যাচ্ছে, এটা এইদিকে, এটাও এইদিকে, এটাও এইদিকে, একই দিকে, তাহলে আমরা পাচ্ছি 3। তাহলে আমরা কি এখন লিখতে পারি আই ইজ ইকুয়াল টু কত, ভি ভাগ আর। এখানে টোটাল ভি কত, 3, তিনটাই ডিভাইড বাই হচ্ছে পেলাম হচ্ছে আর প্লাস হচ্ছে টোটাল রোধ 3 আর, এভাবে। ঠিক আছে, তো এখানে আমার কার্শফের সূত্র ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নাই, কার্শফের সূত্র ব্যবহার করতে পারি, কার্শফের সূত্র ব্যবহার করলে কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো কার্শফের সূত্রটা ব্যবহার করে যাচ্ছি, কারণ তুমি এটাতে সূত্র, এটাতে পারি। কার্শফের সূত্র কখন ব্যবহার করা লাগবে সেটা বলে দিচ্ছি, এখন লাগবে না, কিন্তু আমি বের করে দেখাচ্ছি, এটা জানলেই মোটেও পারবে। ওকে, এই যে কারেন্ট যাচ্ছে এদিক দিয়ে, এদিক দিয়ে যাচ্ছে, এইভাবে যাচ্ছে, মনে করে এই এই বদ্ধ বর্তনীতে, এই বদ্ধ বর্তনীতে এইভাবে কারেন্ট যাচ্ছে। ঠিক আছে, এই যে আমি যে তীর চিহ্ন দিই, এই তীর চিহ্ন দিলাম, তীর চিহ্ন দিলাম, এইভাবে বর্তনীতে কারেন্ট চলছে। এই লুপের ক্ষেত্রে খেয়াল করো, দেখে লুপ বলছি, এই লুপে যদি আমি কার্শফের সূত্রটা ব্যবহার করতে চাই, তো আমি একদিক থেকে গেলেই হয়েছে, যে কোনো একদিকে গিয়ে যাবো আমি, মনে করো। হ্যাঁ, কারেন্টের নাম দাও, এখানে কারেন্ট চলার পথ তো আর নাই, একটাই পথ, নাম দাও হচ্ছে আই। আই পরিমাণ কারেন্ট মনে করো এই লুপের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, এবার খেয়াল করো তো আমি এদিক থেকে যাত্রা শুরু করলাম, তো দেখো তো এখানে আমার পজিটিভ আছে। হ্যাঁ, কারেন্ট যাচ্ছে কোন দিকে, এদিকে, কারেন্ট যাচ্ছে এদিকে, কারেন্টের চলার দিকে এদিকে, আমি যাচ্ছি এদিকে, মনে করো আমিও যাচ্ছি এদিকে। আমি মনে করো এ বি সি ডি, এই এ বি সি ডি এ বি সি ডি এ, এই বদ্ধ বর্তনী নিচ্ছি, বদ্ধ বর্তনীতে আমি দ্বিতীয় সূত্র বসাবো, কেভিএল বসাবো। কেভিএল তোমরা সকলে জানো, কেভিএল বের করা সবাই জানো, যে বর্তনীতে যদি একটা বদ্ধ বর্তনী থাকে সেখানে আমরা কেভিএল, কার্শফস ভোল্টেজ লটা ব্যবহার করতে পারি। কিভাবে, যে ভি ইজ ইকুয়াল টু আই আর, কার্শফের ভোল্টেজ ল মানে কি, ভি ইজ ইকুয়াল টু আই আর, ভি ইজ ইকুয়াল টু আই আর, একদিকে টোটাল ভোল্টেজ, একদিকে টোটাল আই আর, তাই লিখবো আমরা। দেখো তো এখানে কারেন্ট কত, আই, আই এর সাথে আর গুণ করলাম, তাহলে কি পেলাম, আই ইন্টু আর। এখানে চলে আসলাম, আমি যেদিকে যাচ্ছি তীর চিহ্ন সেদিকে আছে, দেখো তো এই যে তীর চিহ্নের দিকে আছে, তীর চিহ্ন কোন দিকে আছে, সরি, কারেন্ট কি আমার চলার পথটা কি ভিন্ন করে দেখাইছি, এই দিক দিয়ে হবে, সরি, এই যে পজিটিভটা এইদিকে, 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 এই কালো কালার দিলাম, এইদিকে কারেন্টের দিকে যাবে, এইদিকে যে দিক দিয়ে ঘুরবে। ঠিক আছে, এই যে বুঝতেই পারছি। তা এখন মনে হয় স্যার আপনি এই যে আগে এইদিকে দিক দিলেন, এদিকে দিক দিলে কি ভুল হবে না, হবে না, আগে যেদিকে দিক দিয়েছিলাম না, তবুও হয়তো কোনো সমস্যা নেই। আমি যদি ডিরেকশনটা ভুল করে দিই, ডিরেকশনটা যদি ভুল করে দিই, ঠিক আছে, ডিরেকশনটা যদি ভুল করে দিই, কোনো সমস্যা, নেগেটিভ চিহ্ন একটা আসবে, এটা কোনো সমস্যা না, নেগেটিভ একটা চিহ্ন আসবে, অসুবিধা নেই, যে আমি যেদিকে ধরেছিলাম মান কিন্তু সেম সেম আসবে।
মান সেম সেম, কোনো সমস্যা নাই, তীর চিহ্ন ওদিকে থাকলে কোনো সমস্যা ছিল না। দিকটা হবে এদিকে, যেহেতু এখানে দেখাই যাচ্ছে যে সবগুলার পোলারিটি এদিকে, এদিক দিয়ে যাচ্ছে, অযথা আমি কেন ধরবো ওইদিকে, এই জন্য আমি এখানে চেঞ্জ করে নিলাম। চেঞ্জ করে না নিলে কোনো সমস্যা হতো না। দেখো এখন মনে করো আমি এদিকে যাচ্ছি, তীর চিহ্ন উল্টা দিকে, তাহলে মাইনাস আই আর লিখলাম। এই যে তীর চিহ্ন, তীর চিহ্ন কিন্তু এইদিকে, আমি যাচ্ছি এদিকে, তাহলে মাইনাস আই আর লিখবো। এদিকে এটাও একই, মাইনাস আই আর লিখলাম। প্রশ্ন হচ্ছে আমি এদিকে না এদিকে যাইতাম, কোনো সমস্যা নাই। তো এদিকে আসলাম 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 এখানে, ঠিক আছে। এটা হচ্ছে আমি তো এদিকে যাচ্ছি, তীর চিহ্নের উল্টা দিকে যাচ্ছি, তীর চিহ্নর উল্টা দিকে যাচ্ছি, তীর চিহ্নটা এই দিক দিয়া, এই যে এই যে এই যে এই যে, তাহলে এটা কর মাইনাস আই আর, মাইনাস আই এবার বড় হাতার ইজিক্যাল টু এদিকে যাচ্ছি। দেখো তো প্রথমে পজিটিভ চিহ্ন পেয়েছি, প্রথমে কি চিহ্ন পেয়েছি, পজিটিভ চিহ্ন পেয়েছি, তাহলে নেগেটিভ হবে মাইনাস ই, পজিটিভ চিহ্ন পেয়েছি মাইনাস ই, পজিটিভ চিহ্ন পেয়েছি মাইনাস ই, ঠিক আছে। তো আমরা ব্যাটারি লেখার নিয়ম হচ্ছে কার্সভের সূত্রে, ব্যাটারি যখন আমি টোটাল ব্যাটারি এগুলো লিখবো, কোষের যোগফল গুলো লিখবো, যেটাকে আমরা বলছি সামেশন ভি বা হচ্ছে টোটাল ই, তখন কিন্তু আমরা দেখবো আমি যে দিক দিয়ে যাচ্ছি যদি ব্যাটারির পজিটিভ প্রান্ত পাই আগে, তাহলে আমি মাইনাস লিখবো, যদি পজিটিভ প্রান্ত না পেয়ে যদি নেগেটিভ প্রান্ত আগে পাই তাহলে পজিটিভ লিখবো, ঠিক আছে। এটা আমাদের প্রসিডিউর লিখার, ব্যাখ্যা দিয়েছি কেন এরকম হয়। দেখো খেয়াল করে, এবার খেয়াল করো এখানে তিনটা আই আর ছোট, মাইনাস হচ্ছে শুধু আই আর ইজিক্যাল টু মাইনাস থ্রি ই। দেখো তো এখান থেকে যদি আমি আইটা বের করতে চাই, আমি যদি সবার সঙ্গে প্লাস করে দিলাম, সবাইকে বামে ডানে সব প্লাস করে দিলাম, এখানে মাইনাস কমন নিয়ে এখানে মাইনাস প্লাস করে দিলাম, তাহলে কি হলো যে আই যদি কমন নিই, আর প্লাস থ্রি আর ইজিক্যাল টু হচ্ছে থ্রি ই। তো আমরা কি পেলাম লাস্ট পর্যন্ত, সেটাই তো পেয়ে গেছি যেটা আমরা বের করেছিলাম অলরেডি, থ্রি ই ডিভাইডেড বাই হচ্ছে আর প্লাস থ্রি আর। ওকে, এটাই আমরা পেয়েছি, এটা আমরা আগে সিম্পলিফাই ছিলাম, আগে আমরা সিম্পলিফাই ছিলাম থ্রি ভাগ আর প্লাস থ্রি আর, এন ই ভাগ আর প্লাস এন আর। এখন প্রশ্ন হচ্ছে এটা আমার বের করা কখন লাগতে পারে, এরকম সিম্পল সার্কিট থাকলে তো লাগবে না, না এরকম সিম্পল সার্কিট তো লাগবে না, কখন লাগবে, যখন পোলারিটি একদিকে থাকবে না, তখন আমাদের পোলারিটি মনে করে ভিন্ন ভিন্ন দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে একটু বলে দিচ্ছি, শ্রেণীতে যদি পোলারিটি ভিন্ন দেওয়া থাকে, তোমাদের প্রশ্নে সাধারণত থাকে না, তোমাদের বোর্ড পরীক্ষায় সাধারণত পোলারিটি উল্টাপাল্টা দেওয়া থাকে না, যদি থাকে সেটা সাবধানতা স্বরূপ আমরা আগেই বলে ফেললাম যে ওখানে কারশফের সূত্র ব্যবহার করব। আর যদি একেবারে দুইটা থাকে আমার কোষ, তাহলে আর কোনো সূত্র ইউজ করার দরকার নেই। দেখো এই যে এইটা আমার এই দিকে, এইটা আমার মনে করো এই দিকে, খেয়াল করে দেখো এটার নাম হচ্ছে ই ওয়ান, এটার নাম হচ্ছে ই টু, সমান সমান না ভিন্ন ভিন্ন মনে করো, ঠিক আছে। তো এই দুইটা মিলে আমার টোটাল ভোল্টেজটা কত হবে, আমার তো দরকার টোটাল ভোল্টেজ, এখানে আমার কারশফের সূত্র ব্যবহার করার কোনো দরকার নেই, এমনি হয়ে যাবে, এমনি হয়ে যাবে। দেখো তো এখানে ই ওয়ান এখানে ই টু, পোলারিটি দেখো এখানে প্লাস এটা মাইনাস, এটা হচ্ছে এই দিকে কারেন্ট সাপ্লাই দিবে, এটা মাইনাস এটা প্লাস, এটা হচ্ছে এই দিকে কারেন্ট সাপ্লাই দিবে, দেখো পরস্পর উল্টা দিকে কারেন্ট সাপ্লাই দিবে, একই দিকে দিচ্ছে না, এটা তো আমাদের দরকার এখন। তো আমরা ই পাবো হচ্ছে ই টু ধরে নিলাম আমরা যে ই টু বড়, ই টু গ্রেটার দেন ই ওয়ান ধরে নিলাম, তাহলে ই টু বিয়োগ হচ্ছে ই ওয়ান, যদি ই ওয়ান বড় হতো তাহলে ই ওয়ান বিয়োগ ই টু লিখতাম। ওকে, দুইটার পোলারিটি যদি এরকম থাকে যে একটা কারেন্ট সাপ্লাই যেদিকে দিচ্ছে অন্যটা তার বিপরীত দিকে কারেন্ট সাপ্লাই দিচ্ছে, তখন কিন্তু আমরা একটা থেকে আরেকটা বিয়োগ করতাম। আর একই দিকে থাকলে কি যোগ, এই যে মাত্র তো করে আসলাম যোগ, মনে মনে এই যে একই দিকে থাকলে যোগ করে আসছি আমরা, এবং সেটাকে কারশফের সূত্রটা মিলিয়ে তো দিছি, তাই না। এইটা তো এটা এখন বলে স্যার এটা সরাসরি লিখলে হবে, হ্যাঁ হবে, কোনো সমস্যা নাই, কিন্তু তুমি যদি মনে করো স্যার আমার একটা সার্কিট দেওয়া আছে তার মধ্যে আমি কারশফের সূত্র অ্যাপ্লাই করবো, এরকমই একই জিনিসই আসবে, মাত্র সেটা দেখালামই। ওকে, এই গেল আমার কারশফের সূত্র। কারশফের সূত্র আর নতুন করে দেখানোর মনে হয় না যে দরকার আছে, এইটাই কারশফের সূত্র। যদি আবারও একটু বলে দিই যে কারেন্ট যেদিকে যাচ্ছে, ডিরেকশন যেদিকে দেওয়া আছে, হ্যাঁ, আর আমি যেদিকে যাচ্ছি একই দিকে হলে পজিটিভ লিখবো আই এবং আর এর গুণফল, আর বিপরীত দিকে হলে আমরা নেগেটিভ লিখবো, একই দিকে হলে পজিটিভ বিপরীত দিকে হলে নেগেটিভ। আর ভোল্টেজ লেখার সময়, ভোল্টেজ বা তড়িৎচালক শক্তি লেখার সময় আমি যেদিকে যাচ্ছিলাম পজিটিভ চিহ্ন যদি সেদিকে আগে পাই তাহলে নেগেটিভ লিখবো, নেগেটিভ চিহ্ন যদি আগে পাই পজিটিভ লিখবো। দেখো
এখানে আমি দেখো আমি যেদিকে যাচ্ছিলাম এ থেকে বি, পজিটিভ চিহ্ন আগে পেয়েছি, এই যে মাইনাস সি লিখেছি, এই যে পজিটিভ চিহ্ন আগে পেয়েছি মাইনাস সি লিখেছি, এই যে পজিটিভ চিহ্ন আগে পেয়েছি মাইনাস সি লিখেছি। তাহলে এখানে ব্যাটারি শেষ। এবার যদি দেখো রোদের ক্ষেত্রে, দেখো আমি এদিকে যাচ্ছিলাম, তীর চিহ্ন কোন দিকে আছে? উল্টা দিকে, তখন তীর চিহ্ন দেখবো উল্টা দিকে, এই যে না আই আর আই, এখানে কারেন্ট সব কারেন্ট আই, আই আর মাইনাস আই আর মাইনাস আই আর মাইনাস। আমি যেদিকে যাচ্ছি উল্টা দিকে যদি তোমার তীর চিহ্ন থাকে তাহলে নেগেটিভ গুলো হয়ে যায়। এইটা গেল, ঠিক আছে। এবার সমান্তরাল সমবায় দেখো, 24-এ অনেকগুলো প্রশ্ন এরকম আসছে। সমান্তরাল সমবায়, তারপর দেখাবো মিশ্র সমবায়, তারপর দেখাবো মিশ্র সমবায়, ঠিক আছে। সমান্তরাল সমবায় মানে অনেকগুলা, মনে করো পোলারিটিটা আমি ভিন্ন নিচ্ছি না, তোমাদের পরীক্ষায় পোলারিটি ভিন্ন আলা আসে না, আবারও বলছি পোলারিটি একই রকম আসে, হ্যাঁ একই রকমই পোলারিটি আসে। এই যে তিনটা নিয়েছি, এটা এক্সটার্নাল একটা রোধ নিলাম, এক্সটার্নাল রোধ, আর এটা ই, সবার সমান সমান নিচ্ছি প্রথমে, ভিন্ন ভিন্ন হলে কোনো সমস্যা নাই, ভিন্ন ভিন্ন পরীক্ষায় আসে না, ভিন্ন ভিন্ন হলে কাঠের সূত্রের সাহায্য নিতেই হবে, তখন আর জেনারেল ইউজ করতে পারবে না তুমি আর, এইরকম, ঠিক আছে। তিনটা পোলারিটি একই সবার, এটা পজিটিভ এটা নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, দেখো সবাই কিন্তু এদিকে কারেন্ট সাপ্লাই দিচ্ছে, আমি যদি দেখাই সবাই এদিকে কারেন্ট সাপ্লাই দিচ্ছে, দেখো এটাও এদিকে কারেন্ট সাপ্লাই দিচ্ছে, এইটাও এদিকে কারেন্ট সাপ্লাই দিচ্ছে, এইটাও কিন্তু এদিকে কারেন্ট সাপ্লাই দিচ্ছে, তিনটা আমি দেখালাম, ওকে। এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা হচ্ছে এক্সটার্নাল রোড আর। তো এদিক দিয়ে কারেন্ট, মনে করো কারেন্ট চলার পথ, তাহলে এটা হবে, বুঝতেই পারছো কারেন্ট চলার পথটা এরকম হবে, এইটা হবে কারেন্ট চলার পথ, তাই না? এই যে কারেন্ট চলার পথটা হচ্ছে এইরকম, এরকম হবে, ওকে। কারেন্ট চলার পথ আমার এটা হলো, লাল কালি দিয়ে দেখালাম, পিছনে দেখালাম, এটা আমার কারেন্ট চলার পথ। তিনটা রোধ আছে, এবার তিনটা কোষ আছে, সবারই মনে করো অভ্যন্তরীণ রোধ হচ্ছে আর, সবারই অভ্যন্তরীণ রোধ হচ্ছে আর। এইবার কিন্তু আমাদের, এইবার বলতো তুল্য তড়িৎচালক শক্তি কত? বলতে পারো একজন, দেখি বলতে পারো কিনা? তুল্য তড়িৎচালক শক্তি কত বলো দেখি, এই বর্তনীতে এই তিনটা মিলে তুল্য তড়িৎচালক শক্তি কত? তড়িৎচালক শক্তি বা ভোল্টেজ যাই বলো না কেন, তড়িৎচালক শক্তি বা ভোল্টেজটা কত এই তিনটা তড়িৎচালক শক্তি? এই বলতে পারো কেউ? আরে বাবা দুইটা তো একই, দুই প্রান্ত তো, দুই প্রান্ত তো একই, এক নাম্বারটার দুই প্রান্ত যা, দুই নাম্বারটা দুই প্রান্ত, তিন নাম্বারটা দুই প্রান্ত একই। এবং আর একটা জিনিস খেয়াল করে দেখো, এবং এখানে খেয়াল করে দেখো তিনটার মানও একই, ই ই ই, তাহলে তুল্য তড়িৎচালক শক্তি শুধুমাত্র একটাই হবে, কিন্তু তার বিভব পার্থক্য তো একটা, পার্থক্য তো একই, পার্থক্য তো একই, দুই প্রান্তের বিভব পার্থক্য তো একই। 10টা থাকুন না, এখানে 10টা মনে করো যুক্ত আছে, 10টা 20টা 50টা যুক্ত আছে, সবারই বিভব পার্থক্য মনে করো, সবারই মনে করো 50টা কোষ যুক্ত আছে প্যারালালি, একই পোলারিটিতে, সেম পোলারিটিতে। একটার যদি আমার ভোল্টেজ বা বিভব পার্থক্য হয় 1.5 ভোল্ট, তাহলে 50টা যদি সমান্তরালে যুক্ত থাকে ওই 1.5 ভোল্টই কাজ করবে, কারণ পার্থক্য তো একই, পার্থক্য তো আমার একই, 1.5 ভোল্টই তো, পার্থক্য তো 1.5 ভোল্টই, তাই না? তাহলে এই তুল্য তড়িৎচালক শক্তি হচ্ছে ই, আর এখানে একটা আর আছে, এখানে একটা আর আছে, এখানে একটা আর আছে। তো আমরা যদি এটা তুল্য বের করি তাহলে কি হবে? 1 ভাগ আর 1 ভাগ আর 1 ভাগ আর ইজিক্যাল টু 1 ভাগ মনে করো আর পি লিখলাম। তো এখান থেকে পাবো আমরা কত? আর পি ইজিক্যাল টু আর ভাগ 3, আর ভাগ 3, হ্যাঁ 3 ভাগ আর ভাগ 3। তাহলে আমাদের আই কত হবে? আইটা হবে দেখো তো, টোটাল এখানে ই, টোটাল এই তিনটা মিলে কত? শুধু ই, আগে বললাম বিভব পার্থক্য তো একই, এইটার যে দুই প্রান্ত এ বি এর বিভব পার্থক্য কত? আমি যদি তোমাকে বলি তুমি 1.5 ভোল্টই বলবা, যদি ই এর মান 1.5 হয়, হ্যাঁ 1.5 ভোল্ট 1.5 ভোল্ট 1.5 ভোল্ট, পার্থক্য তো একই, ঠিক আছে। নিচে কি হবে দেখো তো, নিচে তাহলে আমরা আবারও বলছি সেম পোলারিটির, সেম পোলারিটি কিন্তু, এই যে পজিটিভ পজিটিভ পজিটিভ, নেগেটিভ নেগেটিভ নেগেটিভ, সেম পোলারিটির যতগুলাই কোষ সমান্তরালে যুক্ত থাকুক না কেন, একটার বিভব পার্থক্য যা হবে সবার বিভব পার্থক্য মিলেও একই হবে, যদি তাদের সবার তড়িৎচালক শক্তিটা সেম সেম থাকে। তা তোমাদের পরীক্ষায় সেম সেমই থাকে, তোমাদের পরীক্ষায় ভিন্ন ভিন্ন দেওয়া থাকে না, এত মাথা ঘামানোর দরকার নাই এই মুহূর্তে এসে আর, ঠিক আছে, সেম সেমই দেওয়া থাকে। ই ভাগ
আমার এক্সটার্নাল রোধ কত আর, আর এখানকার রোধ কত, এই তিনটা মিলে রোধ কত, তুল্য রোধ হচ্ছে R/3, R/3। হিসাব নিকাশ করলে আমরা পাবো I = 3E ডিভাইড বাই হচ্ছে 3R যোগ হচ্ছে R। একটু লক্ষ্য করি সূত্রটার সাথে, আমার মনে হয় না যে এই সূত্রটা মুখস্থ করার কোনো দরকার আছে, তুমি বের করে নিয়েই করতে পারো। যেভাবে বের করলাম কত সময় লাগছে, 2 মিনিটই লাগে না তো, এটা নতুন করে মুখস্থ করার দরকার নেই, প্যাঁচ লেগে যাবে। ঠিক আছে, এই যে 3R+3 ছোট হাতের আর এর সঙ্গে 3 গুণ হয়েছে, এখানে কিন্তু বড় হাতের আর এর সঙ্গে 3 গুণ হয়েছে। বড় হাতের আর বলতে বুঝাচ্ছি আমরা এক্সটার্নাল রেজিস্ট্যান্স, বহিস্থ রোধ। এত মনে রাখার তো দরকার নেই, এই তিনটা রোধ আমার সমান্তরালে যুক্ত, তার তুল্য রোধ বের করবা, আরটা যুক্ত করবা, আর ই কে এই টোটাল রোধ দ্বারা ভাগ করে দিবা, এই যে হয়ে গেল। এখানে তো একই কাহিনী, একই কাহিনী, যে টোটাল আমার ই যোগ তিনটা ই ভাগ হচ্ছে আর প্লাস এই তিনটা মিলে 3R শ্রেণীতে যুক্ত। ওকে, ক্লিয়ার। তাহলে শ্রেণী সমান্তরাল আমরা পারবো আশা রাখছি। শ্রেণী বা সমান্তরালে যদি অনেকগুলা কোষ যুক্ত থাকে, এখন ওই যেটা বললাম অনেকগুলা কোষ মনে করো হচ্ছে সমান্তরালে এবং শ্রেণীতে যুক্ত আছে, মানে মিশ্র। দেখো একটু খেয়াল করো, আমি দেখাচ্ছি, তোমাদের পরীক্ষা আসছে 24-এ দেখলাম, সহজ সহজ। এগুলোর জন্য কিন্তু আলাদা করে সূত্র মুখস্থ করার কোনো দরকার নেই। আমি একটু বেশি ফাঁক ফাঁক করে লিখি, দুইটা লাইন দিলাম, আরো একটা লাইন দিই, একেবারে সহজ কিন্তু এগুলো দেখে ভয় লাগার কোনো কারণ নাই। গোটা 24 সালের প্রশ্ন দেখে এরকম হয়ে আছে সব, কোষের খালি কোষের সমন্বয়। এটা এক্সটার্নাল, এটা এক্সটার্নাল, এই বিশাল বড় করে দাগাইলাম, এটা আর দিলাম, সবই সবই মনে করো আমার সমান এবং পোলারিটি সেম সেম, পোলারিটি সেম সেম, পোলারিটিও সেম সেম দিছি, তাই না? এত বড় সার্কিটের মধ্যে পোলারিটি ভিন্ন ভিন্ন দিলে তোমার ওই দিকে দাগানো মানে আগানোর দরকারই নাই। বল না এটা সালাম দিয়ে কেটে পড়বা, না এটা হবে না, দরকার নেই, সময় অনেক লাগবে। পোলারিটি সেম সেম, এটার নাম আর, সবার আর, আর 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 আর, ঠিক আছে। আর পোলারিটি সেম সেম দেখা যাচ্ছে, পোলারিটি সেম সেম দিয়েছি আমরা, পজিটিভ নেগেটিভ, এটা পজিটিভ নেগেটিভ, 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 পজিটিভ নেগেটিভ। ওকে, এটা গেল। তো এখন প্রথমটা দেখো তো, আমি এতগুলা যে লাইন আছে, একটা লাইন, দুটা লাইন, তিনটা লাইন, ঠিক আছে, প্রথম লাইনের গুলা হিসাব করে নিবা আগে, দ্বিতীয় লাইন হিসাব করবা, তারপর তৃতীয় লাইন হিসাব করবা। তো প্রথম লাইনেরটার জন্য কি হবে, প্রথম লাইনটার জন্য কত হবে তুমি বুঝতেই পারছো। প্রথম লাইনটা আমি মনে করো আমি এইটাকে ভেঙে, এই সার্কিটটাতে ভেঙে আমি ছোট সার্কিট তৈরি করব, মানে এই তিন চারটা মিলে একটা লাইন লিখবো, একটা একটা লিখবো, এই চারটা মিলে লিখবো, এই চারটা মিলে লিখবো একটা। দেখো তো আমি যদি ছোট করে লিখি, এই চারটা মিলে কি হবে, 4E হবে। মনে কর, ধরে নিলাম আমরা, হ্যাঁ এই ধরে নিলাম E = মনে করো, ধরে নিলাম হিসাব করার স্বার্থে E = 1.5 ভোল্ট, আর আর এর মান নিলাম হচ্ছে আর এর মান নিলাম হচ্ছে 1 ওহম, সাপোজ দ্যাট। আর এই বড় হাতের আর এর মান নিলাম হচ্ছে এটা হচ্ছে 1 1 1 1 1 4 4 4, যাই হোক একটা নীল 9 10 12 ওহম নি, এটা ব্যাপার না। তো মনে করে হিসাব করে, তো এখন দেখো তো এই চারটা তো মাত্র শিখে আসলাম, চারটা যেহেতু শ্রেণীতে যুক্ত আছে, চারটা মিলে কি 4E হবে। 4E মানে কি, আচ্ছা 4E লিখি, মানে 6 ভোল্ট হবে। তাহলে প্রথম লাইনটা লিখলাম, এই যে দেখো, এই প্রথম লাইনটা লিখলাম হচ্ছে এই যে দেখো, এই এর নামটি কি দিব, 4E লিখলাম, চারটা ই আছে, তাহলে 4E একসাথে হয়ে যাবে, যোগ হয়ে যায়, তো মাত্র দেখে আসলাম। তো 4E বা হচ্ছে 6 ভোল্ট লিখলাম, 4 দ্বারা 6। আর এটার সঙ্গে যে আর আছে, এই যে চারটা আর আছে, আর এর নাম তাহলে কি হবে, চারটা আর মিলে তাহলে কি হবে, এই চারটা আর মিলে তাহলে লিখে ফেলো 4R বা 4 ওহম, যে এখানে দিয়ে দিলাম। এই যে প্রথম লাইন কমপ্লিট, প্রথম লাইন কমপ্লিট, ঠিক আছে। এরকম আর দ্বিতীয় লাইনটা একই হবে, দেখো খেয়াল করে, দ্বিতীয় লাইনটা খেয়াল করো, দ্বিতীয় লাইনটা একই হবে, এই যে একটা দিয়ে দিলাম। তৃতীয় লাইনটা খেয়াল করো, একই হবে,
এ দিয়ে দিলাম, তিনটা লাইনে দিয়ে দিলাম, ঠিক আছে। এই যে প্রথম লাইনে 6 ভোল্ট, দ্বিতীয় লাইনে 6 ভোল্ট, 4, আর এগুলা এটার নাম কি হবে? এটার নাম হবে হচ্ছে 4 ওহম। একটা মিলা 4, একটা মিলা 1, তাহলে চারটা মিলা যোগ আছে 4 ওহম, ঠিক আছে। এখন দেখো তো, এখন এই তিন এখন কি হয়েছে? এখন হয়ে গেছে এটা প্যারালাল সার্কিট। এই যে এটার মধ্যে এই দেখো, এই যে একদম সেম এটা হয়ে গেছে। দেখো তুমি 1 2 3, তিনটা হচ্ছে সমান্তরাল। এই যে 1 2 3 সমান্তরাল। এটা কি? একই আগের মতোই অভ্যন্তরীণ রোধ। অভ্যন্তরীণ রোধ বলো, যা রোধ বলো বলো, কোনো সমস্যা নেই। রোধ তো রোধই হয়, রোধ তো রোধই হয়। প্যারালালি আছে। এখানে দেখো তো, এই ছোট হাতের আর, ছোট হাতের আর, ছোট হাতের আর কি কি হিসেবে আছে? প্যারালাল। এখানে কি হিসেবে আছে? প্যারালাল। এই যে একই জিনিস, একই জিনিস। এটার নাম ভিন্ন হয়ে গেছে, 4 আর 4 আর 4 আর, তো 4 আর লিখবো না, 4 4 4 ওহম। এটা হবে 4 ওহম, 4 ওহম, 4 ওহম, ঠিক আছে। এটা 6 ভোল্ট, 6 ভোল্ট। আর সাথে একটা থাকবে হচ্ছে বড় একটা রোধ থাকবে, যে এই যে বড় একটা রোধ থাকবে, এই বড় একটা রোধের নাম হচ্ছে 12 ওহম। এখন পারবো না আমরা? সেম জিনিসই তো হয়ে গেল এখন। তা আমার এইগুলা যদি, এই দুটো যদি পারি আমি, শ্রেণী এবং সমান্তরাল, তাহলে আমার এইরকম যদি থাকে তিনটা চারটা মিলে এরকম সিরিজ কয়টা, আবার প্যারালাল কয়টা, তাহলে আমাদের কিন্তু আর ভুল হওয়ার পসিবিলিটি নাই, ঠিক আছে। এটা মনে করো আমাদের, এভাবে আমরা সলিউশন করবো। এখান থেকে আমরা কারেন্ট বের করতে পারবো না? অবশ্যই কারেন্ট বের করতে পারবো, সেম জিনিসই। এখানে খালি 6 ভুইয়া, তাহলে আমাদের সূত্র কি হবে? I is equal to, এখানে দেখো তো, এটা 6, এটা 6, এটা 6, টোটাল মিলে কত? 6। টোটাল মিলে কত? 6ই হবে। আগেই বলেছি, অনেকগুলা যখন আমার ব্যাটারি সমান্তরালে থাকবে, সমান সমান পোলারিটি সমান, সব সমান সমান, শুধুমাত্র একটা ব্যাটারির ভোল্টেজটা আমার কাউন্টে আসবে 6। আর নিচে আর কত হবে? আর হচ্ছে যে 12 ওহম, 12 যোগ হচ্ছে যে 12 ওহম, এখানে যেটা এক্সটার্নাল দেওয়া আছে 12, সঙ্গে এই তিনটার প্যারালাল কম্বিনেশন, এই তিনটার প্যারালাল কম্বিনেশন দিলে কত হবে? এই তিনটার প্যারালাল কম্বিনেশন দিলে কত হবে রে? 1/4, 1/4, 1/4, 3 এর 4, 4 এর 3, 4 এর 3 হবে, ঠিক আছে। এই যে 1/4 যোগ 1/4 যোগ হচ্ছে 1/4 ইজিক্যাল টু হচ্ছে 3 এর 4, এটা হচ্ছে 1/rp ইজিক্যাল টু, অতএব rp ইজিক্যাল টু পাবো হচ্ছে 4/3। ওকে, এই শেষ। পরীক্ষা আসছে 24 সালের প্রশ্ন, কোন বোর্ডে 24 সালে আসছে, ঠিক আছে। দেখলে এখন তোমার কাছে সহজ লাগবে। এত বড় সার্কিট দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই, এত বড় সার্কিট দেখে ভয় পাওয়ার কোনোই কারণ নাই। দেখাচ্ছি, আমি তুলেছি অঙ্কটা, এই যে এটা, এই যে রাজশাহী 24, দেখো সেম জিনিসই, ওটাই আমি করালাম আর কি। এটা নতুন করে আর করাবো না, যেদিন আমি আবার ওই যে সলিউশন করবো, এই যে একই। তো এইরকম সার্কিট যদি পরীক্ষা আসে এখনকার পর থেকে, বা আজকের ক্লাস যদি বুঝে থাকো, তোমার কাছে এখন মজা লাগবে, কারণ এটার মধ্যে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই কিন্তু। হ্যাঁ, একেবারে সহজ একটা সার্কিট। এই যে 4টা 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 পোলারিটি একবারে সেম সেম, বাইরে একটা রোধ দেওয়া আছে, একেবারে থিওরির সঙ্গে মিলানো, একদম থিওরির সাথে মিলানো একবারে সার্কিট। তার মানে এখানে কোনো ঝামেলা ঝুমেলা নাই, নতুন করে কোনো কিচ্ছু বুঝার নাই, সেম জিনিস দেওয়া আছে একবারে, ঠিক আছে। এটার এটা তো এটাও সহজ, এটাও সহজ। ওকে, 24-এর প্রশ্ন, এই জন্য কিন্তু এটা আমরা গুরুত্ব দিয়ে করলাম। তাহলে আমাদের ব্যাটারির বা কোষের সমন্বয় গুলা হয়ে গেল। এখন হুইস্টন ব্রিজ আর এমিটার আমাদের দরকার, তাই না? হুইস্টন ব্রিজটা একটু দেখাই। হুইস্টন ব্রিজের দেখানোর কিছু নাই, আর এখানে থিওরি আমার স্টাডি করার দরকার নাই, পার্শ্ববর্তী সূত্রদের থিওরি স্টাডি করার কোনো দরকার নাই, পরীক্ষায় লাগবে না। কিন্তু জিনিসটা বুঝতে হবে যে হুইস্টন ব্রিজ বিষয়টা কিরকম। 4টা বিন্দু আমরা নিয়ে নিলাম, 4টা বিন্দু নিয়ে নিলাম। আমার মনে হয় যে আজকে এই যেটুকু যদি রিভিউ করলাম যে ক্লাসে, এই রিভিউ দিয়ে তোমাদের বোর্ড 22, 23, 24, 25 এগুলো সব, 25 বলতেছি 22, 23 এগুলো শেষ হয়ে যাবে, দেখবা যে সবই তুমি পারছো, আটকানোর কোনো কিছু নেই। তবু আমি সামনে ক্লাসে, সামনে বলতে কালকেই, আমি ওই অনেকগুলা প্রশ্ন সলভ করাবো বিভিন্ন বোর্ডের, ঠিক আছে। আমরা আগেই বলছি বোর্ড স্ট্যান্ডার্ডটাই পড়বো আমরা এখন, আর সামনে পরীক্ষা। 4টা রোধ শ্রেণী সমবায়ে যুক্ত করে একটা বদ্ধ বর্তনী তৈরি করা হলো। বদ্ধ হতে হবে, যে কোনো দুইটা বিপরীত প্রান্তের মধ্যে একটা ব্যাটারি দিব, একটা চাবি দিব,
আর অন্য দুই বিপরীত প্রান্তের মধ্যে একটা গ্যালভানোমিটার দিব, একটা গ্যালভানোমিটার দিব। এরকমের সংযোগকে বলা হয় হচ্ছে হুইটস্টোন ব্রিজ। হুইটস্টোন ব্রিজ নাম দিয়ে দিই এ বি সি ডি। ভালো করে খেয়াল করো, এটার নাম হচ্ছে প্রথম বাহু, ঠিক আছে। আর দেখো আমি যদি দেখাই এটা প্লাস এটা নেগেটিভ, এই যে কারেন্ট গেল এখানে আসলো, হ্যাঁ, কারেন্ট যে এই যে এইটা যে গেল এইটার নাম হচ্ছে এ, এটার নাম হচ্ছে এই যে এই উপরে দিয়ে গেল এটার নাম হচ্ছে প্রথম বাহু, এটা প্রথম পি, এটা হচ্ছে প্রথম লিখলাম। এটা দ্বিতীয়, এটার নাম হচ্ছে কিউ। এইটা কিন্তু তৃতীয়, এটা কিন্তু তৃতীয়, এইটা কিন্তু তৃতীয়। প্রথম দ্বিতীয়র পর কিন্তু সিরিয়ালে তৃতীয় না, ঠিক আছে। প্রথম দ্বিতীয় এই যে তৃতীয় এটা চতুর্থ, এটার নাম হচ্ছে এস, এটার নাম হচ্ছে চতুর্থ বাহু। মনে যেন থাকে, এটা ইম্পর্টেন্ট কিন্তু, কোনটা প্রথম বাহু, কোনটা দ্বিতীয় বাহু, কোনটা তৃতীয় বাহু, কোনটা চতুর্থ বাহু, ঠিক আছে। যে ব্যাটারি গেল, ব্যাটারি ধনাত্মক প্রান্তে যাত্রা শুরু করলো কারেন্ট, যে যে বিন্দুতে গেল সেই বিন্দু থেকে উপরের দিকের বাহুটাকে আমরা প্রথম বাহু বলছি। প্রথমের পর দ্বিতীয় সিরিয়ালে, এখানে তৃতীয় চতুর্থ। তো এই যে পি কিউ আর এস লিখেছি এগুলো রোধের নাম, এগুলো রোধের নাম। এখানে যে গ্যালভানোমিটারটা দেওয়া আছে, এই গ্যালভানোমিটারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ দেখে আমরা বুঝবো যে এই ব্রিজটা সাম্যাবস্থায় আছে কি নাই। সাম্যাবস্থার শর্ত হচ্ছে সবাই জানি পি ভাগ কিউ ইজ ইকুয়াল টু আর ভাগ এস। এটা আর নতুন করে বলার কিছু নাই, ব্যাখ্যা করারও কিছু নাই, ডেরিভেশন করে তোমাদের দেখিয়েছি অলরেডি রেগুলার ক্লাসে, এখন ডেরিভেশন করার কোনো দরকার নেই। এখন খেয়াল করো, বি বিন্দুর বিভব ডি বিন্দুর বিভব যদি সমান হয় তাহলে বি থেকে ডি এর মধ্যে কোনো চার্জ প্রবাহিত হবে না, কোনো তড়িৎ প্রবাহিত হবে না। এটাকে আমরা বলছি ব্রিজের সাম্যাবস্থা। তাহলে কি বললাম, বি বিন্দুর বিভব ডি বিন্দুর বিভব সমান, এক নাম্বার কথা। দুই নাম্বার, বি বিন্দুর বিভব আর ডি বিন্দুর বিভব যদি সমান হয় তাহলে বিভব পার্থক্য কত, জিরো। তার মানে বি এবং ডি বিন্দুর বিভব পার্থক্য শূন্য, অথবা গ্যালভানোমিটারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের মান হচ্ছে জিরো, অর্থাৎ এই যে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে তার মান হচ্ছে জিরো। এই সকল কথাগুলোকে একত্রে আমরা বলছি ব্রিজের সাম্যাবস্থা, এবং সেই সাম্যাবস্থা দিয়েই পরীক্ষার প্রবলেম সাধারণত এসে থাকে। সেই সাম্যাবস্থার শর্ত হচ্ছে পি ভাগ কিউ ইজ ইকুয়াল টু আর ভাগ এস। এখানে পি ভাগ কিউ ইজ ইকুয়াল টু আর ভাগ এস শুধুমাত্র জানলেই হবে না, এর পরিচয় জানতে হবে কিন্তু। প্রথম এবং তৃতীয় বাহুর, প্রথম এবং দ্বিতীয় বাহুর, প্রথম দ্বিতীয় বাহুর রোধের অনুপাত এবং প্রথম থেকে দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ বাহু রোধের অনুপাতের সমান হতে হবে। প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ বাহু রোধের অনুপাত যদি সমান, রোধ কিন্তু সমান না, রোধের অনুপাত সমান হতে হবে কিন্তু। প্রথম এবং দ্বিতীয় বাহু রোধের অনুপাত, তৃতীয় চতুর্থ, উল্টাপাল্টা করে বললে কিন্তু হবে না। অনুপাত বলার সময় কিন্তু উল্টাপাল্টা বলা যায় না, জানোই তোমরা, ঠিক আছে। অনুপাত বলার সময় কিন্তু উল্টাপাল্টা বলা যায় না, প্রথম দ্বিতীয় প্রথম দ্বিতীয় বলতে হবে। তুমি যদি দ্বিতীয় প্রথম বলো তাহলে উল্টা হয়ে গেল, উল্টা হয়ে যাবে। তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এই অনুপাত যদি সমান হয় তাহলে ব্রিজের সাম্যাবস্থা মেইনটেইন করে। তো সাম্যাবস্থা শর্ত তো জানলাম। অঙ্ক করার সময় মনে রাখতে হবে যে অনেক সময় বলে যে বি এবং ডি বাহুর মধ্যে পরিবাহী তার দ্বারা যুক্ত করলে, পরিবাহী তার দ্বারা যুক্ত করলে মনে করো কি বলে যে তড়িৎ প্রবাহিত হবে কি হবে না, তড়িৎ প্রবাহ হচ্ছে হচ্ছে না, বিভিন্ন প্রশ্ন আসতে পারে, ঠিক আছে, বিভিন্ন ভাবে আসতে পারে কিন্তু। তো আমরা দেখবো যে বি বিন্দুর বিভব ডি বিন্দুর বিভব সমান, বি বিন্দু এবং ডি বিন্দুর বিভব পার্থক্য জিরো। তারপর হচ্ছে বি থেকে ডি এর মধ্যে কোনো চার্জ প্রবাহিত হচ্ছে না, বি থেকে ডি এর মধ্যে কোনো তড়িৎ প্রবাহিত হচ্ছে না, গ্যালভানোমিটারের বিক্ষেপ হচ্ছে শূন্য, গ্যালভানোমিটারের বিক্ষেপ জিরো, বা গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হচ্ছে না। সকল কথার সমষ্টিগতভাবে একবারে বলছি আমরা ব্রিজের সাম্যাবস্থা, ব্রিজের সাম্যাবস্থা। ওকে, তো সাম্যাবস্থার শর্ত হচ্ছে পি ভাগ কিউ ইজ ইকুয়াল টু আর ভাগ এস। এখন আমাদের প্রশ্ন হচ্ছে তিন ধরনের অঙ্ক আমাদের আসে এখান থেকে। তো প্রথম কথা হচ্ছে তিনটা বাহু রোধ দেওয়া থাকে, বলে যে চতুর্থ বাহুতে কি রোধ যুক্ত করলে, কত মানের রোধ যুক্ত করলে বৃষ্টির সাম্যাবস্থায় থাকবে। ভালো কথা, ভেরি সিম্পল, পি ভাগ কিউ আর ভাগ এস। যে তিনটা দেওয়া আছে সে তিনটা নাম মান বসাবো, যে এটা দেওয়া নেই সেটা আমরা বের করে ফেলবো।
ওকে, 2 নম্বর জিনিস, চারটা বাহুর রোধ দেওয়া আছে, বলে চতুর্থ বাহুতে কি ব্যবস্থা গ্রহণ করলে বৃষ্টি সাম্যাবস্থায় থাকবে, তৃতীয় বাহুতে কি ব্যবস্থা গ্রহণ করলে বৃষ্টি সাম্যাবস্থায় থাকবে, প্রথম বাহুতে কি ব্যবস্থা গ্রহণ করলে বৃষ্টি সাম্যাবস্থায় থাকবে। অথবা এখানে একটা ছোট করে চিত্র দেখা দেয়, বলে যে এই রোধটার নাম মনে কর, নাম দিলাম আর প্রাইম, আর প্রাইমের মান এস প্রাইম মনে করো, সরি এস প্রাইমের মান কত হলে বৃষ্টি সাম্যাবস্থায় থাকবে। বিভিন্ন ভাবে আসতে পারে কিন্তু, তাহলে এটা কয় নম্বর বাহু? 4 নম্বর বাহু। তো চারটা বাহু রোধ তো দেওয়াই আছে, আবার ব্যবস্থা গ্রহণ করতে বলেছে, তার মানে কি যে বাহু নিয়ে ব্যবস্থা গ্রহণ করতে বলেছে সেই বাহু রোধটা আমাকে কারেকশন করতে হবে। আমি যেটা অঙ্ক দেখাচ্ছি কারেকশন করতে হবে, পরীক্ষা আসে কিন্তু কমন। আর একটা কথা বলে রাখি অঙ্ক করার আগেই, যদি দেখো সাম্যাবস্থা নাই, পি ভাগ কিউ আর আর ভাগের সাম্যাবস্থা নাই, কিন্তু পরীক্ষায় অঙ্ক আসছে যে আই জি এর মানটা বের করো, তাহলে তোমাকে কারশপ ব্যবহার করতে হবে, কিচ্ছু করার নাই। হাত যদি অন্যগুলো কমন থাকে তাহলে এই কারশপের অঙ্ক, এই ধরনের অঙ্কওয়ালা বড় সার্কিটের ক্ষেত্রে যাওয়ার দরকার নাই, ঠিক আছে? অনেকগুলা সূত্র আসবে, অনেকগুলা ঝামেলা দরকার নেই, আমি মানা করি সবসময়। এখন পর্যন্ত যতগুলা পড়েছি ততগুলা ক্ষেত্রে সমস্যা নেই, ঠিক আছে? তো এখানে যদি সাম্যাবস্থা না থাকে তাহলে আমরা ওই এত বড় রিস্ক নেওয়ার দরকার নেই, সময় লাগবে অনেক। এখন আমরা যদি এখানে থাকে যে যে চারটা রোধ দেওয়া, তিনটা, 1 নম্বর অঙ্ক, 3টা অঙ্ক করাবো, 3 মিনিট লাগবে। যে আমার 3টা বাহু রোধ দেওয়া আছে, প্রথম, দ্বিতীয়, চতুর্থ বাহু রোধ দেওয়া আছে, চতুর্থ উল্টা পাল্টা করে দিলাম, র্যান্ডমলি নিলাম, প্রথম, দ্বিতীয়, চতুর্থ বাহু রোধটা দেওয়া আছে, বাহু রোধ দেওয়া আছে, রোধ মনে করো দেওয়া আছে 10, 20, 50 ওহম, সবগুলাই ওহম, হ্যাঁ সবগুলাই ওহম দেওয়া আছে। বললো তৃতীয় বাহুতে 3টা রোধ দেওয়া আছে, তৃতীয় বাহুতে কত রোধ যুক্ত করলে বৃষ্টি সাম্যাবস্থায় থাকবে, বৃষ্টি সাম্যাবস্থায় থাকবে, সাম্যাবস্থায় থাকবে, খুবই সহজ। তো বুঝতেই পারছো যে প্রথম দেওয়া আছে, তাহলে আমার দেখো 10 দেওয়া আছে, 20 দেওয়া আছে আর 50 দেওয়া আছে, খেয়াল করে দেখো 10 বলেছে প্রথম, 20 বলেছে দ্বিতীয় আর 50 বলেছে কিন্তু চতুর্থ, ঠিক আছে? আমি একটু এরকম করে নিলাম। তাহলে এখন দেখো তো P = 10, Q = হচ্ছে 20 আর S = কিন্তু 50, Q = 50, R = কিন্তু না, চতুর্থ দেওয়া আছে কিন্তু একটু ভিন্ন ভাবে দিয়েছি, ঠিক আছে? যে কোনো ভাবে আসতে পারে। এখন আমাদের শর্ত কি? সাম্যাবস্থা P ভাগ Q = R ভাগ S, বের করতে হবে কি? R বের করতে হবে, PS, P গুণ S ভাগ হচ্ছে Q, P এর মান কত? 10, S এর মান কত? 50, Q এর মান কত? 20। তাহলে আমরা এই 0 0 কেটে গেল, এই 25 সমান হচ্ছে 25 ওহম, 25 ওহম। ওকে, এটা গেল আমাদের প্রথম অঙ্ক কমপ্লিট, একেবারে সহজ, 9 বার থেকে আসে, ঠিক আছে? থিওরিতে আমার সাধারণত আসে না। এবার আসো, মনে করো 4টা বাহু রোধ দেওয়া আছে, 3টা অঙ্ক করতে চাইছি, 3টা অঙ্ক একেবারে মজা। এক্সাম্পল 2, যে 4টা বাহু রোধই দেওয়া আছে, 4টা বাহু রোধই দেওয়া আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, 4টা বাহু রোধ দেওয়া আছে। P = 10, Q = 20, R = 40, S = 70, ঠিক আছে? এখানে আরেকটা লিখে নিচ্ছি, দুটো একসাথে করাবো। P = 10, Q = 20, R = 40, S = 100, ঠিক আছে? তো এরকম দেওয়া আছে। এক্সাম্পল 2, এক্সাম্পল 3 বললো যে আমাদের দুটার ক্ষেত্রে বললাম, তুমি কে যে বাহু নিয়ে কাজ করতে বলে,